প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি গ্রামের দারুণ একটি ঘটনা, আর এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি বলেছেন তিনি সৌমিত্র রায়ের দাদা শ্রীবাস দাস। শ্রীবাস দাস দাদুর বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি, আর ওনার কাছ থেকেই এই ঘটনাটি সৌমিত্র রয় শুনেছেন। এমনকি সৌমিত্র রয় তার বাবার কাছেও এই ঘটনাটি শুনেছেন, এবং এই গ্রামের অনেকেই নাকি এই ঘটনাটি জানেন। ঘটনাটি অনেক আগের, সেই ব্রিটিশ পিরিয়ডের হবে। ঘটনাটির স্থান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রাম বা তার পার্শ্ববর্তী কোনো গ্রাম, কারণ গ্রামের নামটি নিশ্চিতভাবে বলা যায় না। কেন জানা, অনেক আগের তো ঘটনাটা, এই জন্য এক্সাক্ট ভেলাবাড়িয়া গ্রামে ঘটেছে নাকি তার পার্শ্ববর্তী কোনো গ্রামে ঘটেছে এটা আসলে বলা যায়নি আর কি। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে বিশু। আর এই বিশু তিনি একজন সাধারণ একজন মানুষ ছিলেন, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ বলতে যেটা বুঝি, দিন আনা দিন খাওয়া এরকম একটা অবস্থা আর কি। তবে তার এই দারিদ্রের মধ্যেও কিছু বদভ্যাস ছিল। তাস খেলা, আড্ডা দেয়া, বন্ধু বান্ধবদের সাথে টাকা পয়সা খরচ করা, এইটা তার কয়েকটা বদভ্যাস ছিল। পরিবার ছিল তার, পরিবারের প্রতি কিছুটা উদাসীন ছিলেন আর কি বলা চলে। একদম যে উদাসীন তা না, কিছুটা উদাসীন। এক শীতকালের ঘটনা, সে প্রতিদিনের মতো কাজ করে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে একটা জায়গায়। তার বাড়ি থেকে প্রায় 20 মিনিট পায়ে হাঁটার পথ, এতটা দূরত্বে একটা জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বসে। সেখানে আড্ডা দেয়, তাস খেলে। রাত আনুমানিক 9:30 কি 10টা এমন সময় সে বাড়ির দিকে রওনা দেয়। সেই ব্রিটিশ পিরিয়ডে রাত 9:30 10টা এইরকম সময় কিন্তু গ্রামে অনেক রাত। গ্রামে তো এমনিতেই এশার নামাজের পরেই একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে। এখন যদিও বিদ্যুতায়িত হওয়ার কারণে অনেক বাড়িতে আলো জ্বলতে দেখা দেয়, কিন্তু আগে কিন্তু এরকমটা ছিল না। সন্ধ্যার পরেই পুরো গ্রাম মৃত্যুপুরীর মতো হয়ে যেত, সকলে ঘুমিয়ে যেত, ফজর আজানের পর পরে সকলে জেগে উঠতো। এমন একটা পরিবেশ কিন্তু এখনো কিছু কিছু গ্রামে আমরা দেখতে পাই। ঠিক তেমনই গ্রাম ছিল ওটা। আর 9:30 10টার সময় তো বুঝতেই পারছেন কেমন অবস্থা সেখানে ছিল। তো হালকা চাঁদের আলো ছিল, তিনি বাড়িতে ফিরছিলেন। তো বাড়িতে যখন ফিরছিলেন তখন মিনিট 10 তিনি হেঁটেছেন। তো হাঁটার পর একটা বাঁশঝাড় পরে বেশ লম্বা লম্বা বাঁশ সেখানে রয়েছে, একদম মেঠো পথের পাশে। তখন তো এরকম রাস্তাঘাটের অবস্থা অত ভালো ছিল না, আর দীর্ঘ রাস্তায় কোনো ঘর বাড়িও ছিল, আশেপাশে শুধু ক্ষেত খামার এগুলো ছিল আর কি, বাড়ি বেশ দূরে। তো উনি যখন বাঁশঝাড়ের কাছে এসেছেন তখন উনি মানে অন্ধকারের মধ্যে হঠাৎ করে দেখতে পান, মানে পা কেবল ফেলবেন এর ঠিক আগে উনি দেখতে পান একটা লম্বা বাঁশ একদম আড়াআড়ি হয়ে রাস্তা আগলে পড়ে রয়েছে। এবং উনি ওই বাঁশের গোড়ার দিকে খেয়াল করেন, উনি দেখেন মনে হচ্ছে ওই গোড়ার দিকে কেউ চেপে ধরে ওই বাঁশটিকে শুইয়ে রেখেছে। এখন বিশু সে কিন্তু গ্রামের লোক, রাতের বেলা এই ধরনের সমস্যা টুকটাক হতে পারে এবং এটার প্রতিকার কি সে কিন্তু জানতো। সে বুঝতে পেরেছিল যে এখন যদি আমি কোনো মতো বাঁশের উপরে পা দেই ওই বাঁশটি সাঁ করে খাড়া হয়ে যাবে, আর তখন তার অবস্থা যে কি হবে তা আল্লাহ মাবুদ ভালো জানেন। বিশু তখন কি করে, সে ছোট্ট কোনো লাঠি বা কোনো লম্বা কোনো কিছু খুঁজতে থাকে এবং সে একটা পেয়েও যায়। বাঁশের কঞ্চি, শুকনো কঞ্চি বা একটা পাটখড়ি এরকম কিছু একটা পায়। সে পাওয়ার পর সে বাঁশের কাছে গিয়ে আস্তে করে ঠাস করে একটা টোকা দেয়। টোকা দেওয়ার সাথে সাথে ওই বাঁশ সাঁ করে দাঁড়িয়ে যায়। যদি কোনো স্প্রিংকে চেপে ধরে রাখা হয়, হঠাৎ করে যদি সেই স্প্রিংকে ছেড়ে দেওয়া হয়, সেই স্প্রিংটা কিভাবে সাথে সাথে তার আগের জায়গায় বা আগের স্রোতে ফেরত আসে, ঠিক তেমনি ওই বাঁশটা স্প্রিং এর মতো দাঁড়িয়ে যায়। বিশু কিন্তু জানতো যে এরকমটাই হবে, কারণ তিনি ময়মুরব্বীদের কাছ থেকে শুনেছিলেন যদি বাঁশ এরকম রাস্তার উপর এই অবস্থায় থাকে তাহলে পার না হয় এরকম কাজ করলে বাসটি সোজা হয়ে যাবে, তখন সে পার হতে পারবে। তো বিশু কি করে, সে ওখান থেকে এক দৌড় দেয়,
কারণ তার বাড়ির দূরত্ব ছিল পায়ে হেঁটে 10 মিনিট, দৌড় দিলে 3 থেকে 4 মিনিটের মধ্যে সে বাড়িতে পৌঁছে যাবে। তো সে যখন দৌড় শুরু করেছে, বাঁশ ঝাড়টা তখন অতিক্রম করেনি, হঠাৎ পেছন থেকে নারী পুরুষের মিশ্র কণ্ঠে হা 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 করে ভয়ঙ্কর হাসি, এবং হাসি যেমন ভয়ঙ্কর ছিল তেমন বিদ্রুপাত্মকও ছিল। অনেক সময় আমরা মানুষকে দেখে বিদ্রুপের হাসি দেই না, তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসিটা এমনও ছিল, ভয়ঙ্কর প্লাস বিদ্রুপাত্মক। সে ওই ভয়ঙ্কর হাসি শুনে আরো জোরে দৌড় দেয়। দৌড় কয়েক মিনিট দেওয়ার পরে দেখে ওই যে দূরে তার বাড়ি দেখা যায়, আর বাড়ি দেখে সে আরো জোরে দৌড় দেয় যে তাড়াতাড়ি আমি বাড়িতে পৌঁছে যাব। কিন্তু একই সে খেয়াল করছে, সে যত জোরেই সে দৌড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে তার সেই দৌড়ের গতির সাথে তাল মিলিয়ে তার বাড়িটা তার কাছে না এসে আরো দূরে সরে যাচ্ছে। সে যত দূরে দৌড়ায় দেখে তার বাড়ি আরো দূরে সরে যাচ্ছে, আরো দূরে সরে যাচ্ছে, মানে তার বাড়িটা তার দৃষ্টি সীমার বাইরে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। সে চিন্তা করছে কি ব্যাপার, আমি কি রাতের বেলা চোখে ভুল দেখছি নাকি? দৌড় দিচ্ছি, বাড়ি তো কাছে আসবে, কিন্তু দূরে সরে যাচ্ছে কেন? এটি আসলে বিশু বুঝতে পারছে না। সে এমন ওই সময় ভয় পাচ্ছিল যে খালি চিন্তা করছে ওই যে সামনে আমার বাড়ি, সামনে যে রাস্তায় পাই আমি দৌড় দিব। এখন রাস্তা যে সে আসলে কোন দিক দিয়ে দৌড়াচ্ছে এটা সে নিজেও বুঝতে পারছে না। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করে এমন একটা জায়গায়, তার সামনে একটা বড় পুকুর, এবং সে নিজেকে আবিষ্কার করে সে মূল রাস্তা থেকে অনেকটা ঢালু জমিতে নেমে এসেছে, এবং তার সামনে একটা পুকুর, আর একটু হলেই সে পুকুরের মধ্যে পা দেবে আর কি। তখন সে চিন্তা করে, আরে আমি এই গ্রামে বড় হয়েছি, ছোটবেলা থেকে ঘুরে অন্ধকারে ছেড়ে দিলেও আমি আমার বাড়িতে আসতে পারবো, কিন্তু আমার বাড়িতে আসার সময় তো কোনো পুকুর পড়ে না, তাহলে আমি কোথায় আসলাম? এই চিন্তা করছে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে এমন একটা শব্দ শুরু হয়। শব্দটা এমন ছিল যে 4 দিক থেকে শব্দ, যেমন 3D অডিও, মানে মনে হচ্ছে যে চতুর্দিক থেকে শব্দ। আমরা অনেক সময় কোনো একটা কনফারেন্স রুমে গেলে এরকম ডলবি সাউন্ডের এই ধরনের ইফেক্টগুলো আমরা শুনতে পাই, যে 4 দিক থেকে সাউন্ড আসছে, মনে হচ্ছে যে খুব জীবন্ত। তো এইরকমের চতুর্দিক থেকে সাউন্ড আসছে, অট্ট হাসির শব্দ, আর ভয়ঙ্কর এবং বিদ্রুপাত্মক হাসি। শুধু হাসি শুনে যদি বিষয়টা শেষ হতো তাহলে ভালো হতো, কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি। একটা পর্যায়ে প্রচন্ড জোরে মাথার পেছনে বিশু আঘাত পায়, এবং সেখানেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীতে সকালবেলা গ্রামের কিছু কৃষক, তারা যখন কৃষিকাজ করার জন্য খেতে যাচ্ছিল, তখন সেখানে বিশুকে দেখতে পায় যে পুকুর পাড়ে পড়ে আছে। তারা দৌড়ে সেখানে যায়, তবে বিশু মারা যায়নি, অজ্ঞান হয়েছিল। সে অবস্থা থেকে বিশুকে উদ্ধার করা হয়, তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। আর গ্রামে তো ওই সময় ডাক্তার তো এরকম পাওয়া যেত না, এই ঝাড়ফুঁক, কবিরাজি বিদ্যা, এগুলোর প্রতি মানুষ নির্ভরশীল ছিল। তো শুরুতে তো তারা বোঝে নাই যে বিশু ওখানে কি করলো, কি হয়েছিল। সে অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে, চিন্তা করছে হয়তোবা সে কোনো কারণে অসুস্থ হয়ে যেতেই পারে, এই জন্য ওখানে পড়ে গেছে, রাস্তার পাশে পড়ে গেছিল, পরে গড়িয়ে হয়তো পুকুরের দিকে চলে গেছে, এরকমটা হতে পারে। তো একজন কবিরাজকে ডেকে আনা হয়। তো কবিরাজ তাকে ঝাড়ফুঁক করেন, আর এমনিতে নর্মাল যে সাধারণ টোটকা চিকিৎসা সেগুলো করার মাধ্যম দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর সে যখন সবাইকে দেখে একটু স্বাভাবিক হয়, তখন জিজ্ঞেস করা হয় যে তুমি ওইখানে কি করতেছিলা? বলে আমি তো বাড়িতে ফিরতেছিলাম, তো এই ঘটনা। তখন যারা যে কৃষকরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, তখন তারা বলে যে তোমার বাড়ি কোথায় আর তুমি গেছিলা কোথায়? তুমি যে পুকুরের পাড়ে গেছিলা সেটা তো তোমার বাড়ি থেকে আরো অনেক দূরে, উল্টো ডিরেকশনে, মানে তোমার বাড়ি যেদিকে ওটা তার উল্টো দিকে, তুমি ওইখানে গেলা কেন? তখন তিনি বলেন যে তিনি কিভাবে ভয়ানক এই কানাভুলোর খপ্পরে পড়েছিলেন। তখন কবিরাজ কিছু রিচুয়াল করে এবং জানায় যে সত্যি তোমার ভাগ্য ভালো, তুমি বড় বাঁচা বেঁচে গেছো। কারণ এই কানাভুলো বা পথ ভুলো যারা, এটা খুব দুষ্টু প্রকৃতির একটা জিন, পিশাচ প্রকৃতির জিন। এরা মানুষকে পথ ভুলিয়ে তাদের রাস্তায় নিয়ে যায়,
এবং একটা পর্যায়ে তাদেরকে মেরে ফেলে। তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলা বা যাই হোক, যে কোনো কারণেই হোক তুমি বেঁচে গেছো, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করো। তো তারপরে তাদেরকে ঝাড়ফুঁক করা হয় আর কি। কয়েকদিন অসুস্থ থাকার পরে বিশু সুস্থ হয়ে যায় এবং এরপরে বিশুর সাথে ওই রকম ভয়ানক কোনো কিছু ঘটেছিল কিনা এই বিষয়ে আর কিছু জানা যায়নি। প্রিয় লিসেনার্স, এই যে পথ ভুলো বা কানা ভুলো বা বিভিন্ন নামে ডাকা হয়, কেউ কেউ কানা হুলো বলে, কেউ কেউ কানা ভুলো বলে। পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই দুষ্টু শ্রেণীর জিনদেরকে গয়লান জিন বলা হয়, যারা মানুষকে পথ ভুলিয়ে ভিন্ন পথে পরিচালিত করে। এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে, সলিউশনও হাদিসে উল্লেখ করা হয়েছে। এই ধরনের সমস্যায় কেউ যদি পড়ে, সাথে সাথে আজান দিতে হবে। আজান দিলে এই গয়লান জিনের প্রভাব কেটে যাবে। আমরা যেই অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় যদি কখনো আমরা পড়ি, তাহলে আজান দিলে ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পাবো। অনেক সময় রাস্তায় চলার, আমরা যদি গাড়িতে চলি, কানাহুলোরা কি করে বা পথভুলোরা কি করে, হঠাৎ করে আমাদের দৃষ্টি বিভ্রম করে দেয় এবং মনে হয় একটি রাস্তা একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে। ওই অবস্থায় অনেকে পরামর্শ দেয় শুধু ডান দিকে যেতে হবে। তো এটাও কিন্তু আসলে কোনো বুদ্ধিমানের কথা নয় এবং বুদ্ধিমানের কাজও নয়। ওটা তো সত্যি সত্যি বাঁ দিকেও হতে পারে রাস্তা। তাহলে আমি কিভাবে ডানে যাবো না বাজে আমি বাই যাবো, এটা বুঝবো কিভাবে? সলিউশন হচ্ছে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে আজান দিতে হবে। এই ধরনের সলিউশন যদি সমস্যা আমরা পড়েই যাই, যে আমরা যদি বুঝি যে এখানে এই টাইপের কোনো রাস্তা নাই, এটা একমুখী রাস্তা কিন্তু হঠাৎ করে এতগুলো মুখ হয়ে গেছে বা দ্বিমুখী রাস্তা হয়ে গেছে, যদি আমরা সেটা বুঝতে পারি তাহলে ওইখানে দাঁড়াতে হবে। গাড়ি থেকে নামার পরে কিন্তু যদি আমরা দেখি যে রাস্তাটা দুই দিকে চলে গেছে, তখন বুঝতে হবে যে না, আসলে এই রাস্তাটা দুই দিকে গেছে। কিন্তু গাড়ি থেকে নামার পরে যদি আমরা দেখি রাস্তাটা একদিকে, তাহলে আমরা একদিকে চলে যাব। কিন্তু আমরা যদি নিশ্চিত হই, ওই অবস্থাতেও দেখি যে রাস্তা একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে, তাহলে নিশ্চিতভাবে সেখানে আজান দিতে হবে। ইনশাআল্লাহ আজান দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সেন্সে ফেরত আসবো এবং গয়লান জিনের প্রভাব থেকে আমরা ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই পথভুলোর ছলনা, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স সৌমিত্র রয়ের দ্বিতীয় ঘটনায়। এবারের ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জয়রামবের গ্রাম থেকে। জয়রামবের গ্রামের পাশ দিয়ে নাকি একটি বিল রয়েছে, সেটাকে বিল বেলাই বা বেলাই বিল বলা হয়। আর সেখানে রয়েছে একটি অনেক পুরানো হিজল গাছ। এই হিজল গাছ নিয়ে কিন্তু স্থানীয় লোকদের মাঝে অনেক ধারণা প্রচলিত আছে। অনেকেই নাকি ধারণা করেন এই হিজল গাছের অলৌকিক ক্ষমতা রয়েছে। আসলে কি হিজল গাছের অলৌকিক কোনো ক্ষমতা রয়েছে, নাকি ওই গাছকে কেন্দ্র করে আশ্রয় গ্রহণকারী অন্য কারো কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে? চলুন এই গাছকে কেন্দ্র করে ছোট ছোট কয়েকটি ঘটনা প্রথমে বলে মূল ঘটনার দিকে চলে যাব। সাল 1997। স্থানীয় দুটি বাচ্চা, তারা বিকালের দিকে বাজারের দিকে যাচ্ছিল। তো ওই হিজল গাছের নিচে অনেকেই বিভিন্ন পয়সা জাতীয় জিনিস রেখে দিত। অনেকেই ওই গাছকে কেন্দ্র করে তাদের ভিতরে যে ধারণা রয়েছে, সেই ধারণা থেকে অনেক সময় নিজের মনস্কামনা পূরণের জন্য কেউ অনেক নিয়ত করে না, এবং ওই নিয়তেরই একটা অংশ হিসাবে ওই গাছের নিচে বিভিন্ন পয়সা, 1 টাকা মানে বা কয়েন যেগুলো আছে এগুলো ফেলে রাখতো অনেক আগে থেকেই আর কি। তো কেউ কিন্তু এটা ধরতো না। দুটা বাচ্চা হলেও তার বয়স কিন্তু মানে একদম যে ছোট বাচ্চা তা না, তারা সেটা বুঝতে পারে যে কোনো ভালো মন্দ এরকম বয়সে তারা উপনীত হয়েছিল। বয়স একজনের
9-10 বছর এরকম বয়স ছিল আর কি। তো দুটো বাচ্চা যাচ্ছিল, এদের মধ্যে একজন বাচ্চা সে বলে, এই আমরা এখান থেকে কয়টা পয়সা নেই, বাজারে গিয়ে কিছু কিনে খাই আমরা। আরেকটি বাচ্চা বলে, না আমি এটা নেবো না, এটা নিলে কোনো যদি সমস্যা হয়, কেউ তো নেয় না, কাউকে তো নেয়া দেখি না, সবাই তো মানা করে এখান থেকে পয়সা নিতে, তো নেওয়া যাবে না। তো আরেকটা বাচ্চা বলে, না আমি নেব। আরে কি হবে, কিচ্ছু হবে না। তো ওই বাচ্চাটা নেয় না, কিন্তু আরেকটা বাচ্চা নেয়। তো কিছু দূর যাওয়ার পর ওই বাচ্চার মনের মধ্যে কি একটা আসে, বলে যে আমি যাব না বাসায়, মানে বাজারের দিকে যাব না, আমি বাড়িতে চলে গেলাম। তো সাথে থাকা যে বাচ্চাটা সেটাও খুশি হয়ে যাক, একজন চলে গেল, তাহলে একটু মানে খানেওয়ালা কমলো, এই পয়সা দিয়ে যেটা কিনবো আমি একাই খাবো, ওকে তো দিতে হবে না। সেও খুশি, বাজারে যায়, কিছু কিনে খায়, খাওয়ার পর আবার বাড়িতে চলে আসে। ওই রাত্রে রাত আনুমানিক 3টা 3:30টার দিকে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে প্রচন্ড বমি করা শুরু করে এবং ওর শরীর খুব খারাপ হয়ে যায়। দ্রুত তাকে ঘরোয়া ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়, সকাল হতেই তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার বমি সহজে কমে না। আর এর মধ্যেই ও পরিবারকে একটা কথা বলে যে অনেক রাত্রে নাকি সে একটা ভয়ানক স্বপ্ন দেখেছিল, একটা অবয়ব এসে তাকে বলছে, তুই খুব একটা খারাপ কাজ করেছিস, তুই এখান থেকে পয়সা নিয়েছিস, এর শাস্তি তোকে পেতে হবে। এরপরে নাকি তার ঘুম ভেঙে যাবে, তারপর থেকে বমি। তখন ওই পরিবারের সদস্যরা বলে যে তুই কি করছিলি, বলে আমি তো এখান থেকে পয়সা নিয়েছিলাম। তখন তারা চিন্তা করে যে হয়তো এই কারণে এই সমস্যাটা হয়েছে। এখন এর সমাধান কি? স্থানীয় লোকদের মধ্যে ধারণা রয়েছে ওই হিজল গাছের গোড়ায় যদি কেউ দুধ ঢালে তাহলে ওই সমস্যার নাকি সমাধান হয়। তো সেই ধারণার বশবর্তী হয়েই তারা সেখানে দুধ ঢালে এবং অদ্ভুতভাবে তার বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এটা হলো একটা ঘটনা, এরকম অসংখ্য ঘটনা নাকি সেখানে প্রচলিত আছে মানুষের মুখে মুখে। এবার আসি আরো একটি ঘটনায়। সাল 2008, বালি বোঝাই বড় আকৃতির একটি ট্রলার, যেটাকে ছোটখাটো কার্গো বলা চলে, এই ট্রলারটি ওই বেলাই বিল দিয়ে যাচ্ছিল হিজল গাছের পাশ দিয়ে। তো হঠাৎ নাকি নৌকা ডুবতে থাকে, কোনো ধরনের কোনো ফাটা নাই, কোনো ধরনের কোনো ফুটো হয়ে পানি ঢোকার কোনো আলামত নাই, কিন্তু হঠাৎ করে সেটা ডুবতে থাকে এবং সত্যিই সেটা ডুবে যায়। ডুবে একদম ওই বিলের যে তলদেশ সেখানে গিয়ে ঠেকে যায়। বিলের তলদেশ খুব বেশি গভীর ছিল না, কারণ শুকনোর সময় তো পানি অনেকটাই শুকিয়ে যেত বিভিন্ন জায়গায়। তো আচমকা এই ধরনের দুর্ঘটনার আসলে কোনো প্রতিরোধ করার সুযোগই পায় নাই ওই ট্রলারে উপস্থিত যারা ছিল। তো এখন তারা সাঁতার কেটে তীরে ওঠে, তীরে ওঠার পর মানুষদেরকে ডাকাডাকি করে যে এরকম অবস্থা, আমাদের ট্রলার তো ডুবে গেছে, বালি বোঝাই এটা ছিল, এখন মালিককে কি বলবো, এখন আমাদের তো চাকরি তো যাবেই যাবে, জেলখানায় যেতে হবে, কারণ আমরা যদি গিয়ে বলি হঠাৎ করে ডুবে গেছে, মালিক কি এটা বিশ্বাস করবে? নিশ্চয়ই বিশ্বাস করবে না। এখন আমরা কি জবাব দিব? আপনারা যেভাবেই হোক এটা উঠানোর ব্যবস্থা করেন। বালি না হয় চলে গেল, এখন আমাদের ট্রলার তো উঠাতে হবে। বলে যে বালি বোঝাই ট্রলার ডুবে গেলে এই ট্রলার ওঠানো কি চারটিখানি কথা? ফাঁকা ট্রলার হলে কিন্তু একটা কথা থাকে, কিন্তু বালি বোঝাই ট্রলার এটা কিন্তু চারটিখানি কথা না। তারপরেও স্থানীয় লোকদের বিভিন্ন ধরনের ম্যানুয়াল কিছু পদ্ধতি রয়েছে, তারা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে ডুবে যাওয়া নৌযানগুলো তোলার ব্যবস্থা করেন। প্রথমে কিছু লোক যারা ডুবুরি স্থানীয় যারা আছে তারা বলে যে আগে অবস্থানটা দেখতে হবে। এটা কিন্তু দিনের বেলার ঘটনা আর কি, পুরো দিনের বেলা, রাতের বেলার কোনো ঘটনা না। তো তারা আসে, কয়েকজন আসে, ডুব দেয়, খুব তো বেশি গভীর না, কিন্তু ডুব দিয়ে দেখে যে এটা একদম তলায় গিয়ে ঠেকে গেছে এবং এমনভাবে ঠেকে গেছে এখানে যদি কোনো টিউব বা ফাঁকা কোনো ওই ড্রামগুলা বেঁধেও দেওয়া হয় এটার সাথে, তো এটা এখান থেকে মানে ওঠানো অনেকটা টাফ। আর ভারী ট্রলার ছিল, তো বালি বোঝাই ছিল, ওটা একদম সরাসরি মানে নিচে গিয়ে হিট করেছে, আর নিচের পানি তো কাদা পানি, সেখানে অনেকটা গেড়ে গেছে, এটা ওঠানোটা অনেক কঠিন হবে। তখনও কিন্তু মালিককে কিছু বলে নাই যে এটা ডুবে গেছে, ওরা চেষ্টা করছিল কোনো না কোনো ভাবে এই জিনিসটা উদ্ধার করার জন্য, তারপর মালিককে জানাবে। এর মধ্যে একজন মুরব্বী বলে যে আচ্ছা তোমরা কি ওই হিজল গাছের ওখানে গিয়ে কোনো কিছু করছিল নাকি? ওরা বলে না আমরা হিজল গাছের কি করবো, আমরা তো কোনো সমস্যা করি নাই। বলে না কোনো ঘটনা তো ঘটছে, বলো তো
কোনো সমস্যা হয়েছে কিনা। তো ওরা না কিছু মনে করতে পারে না, তখন বলে হ্যাঁ এই যে একটু আগে মানে এটা ডুবে যাওয়ার আগে আমরা ওইখানে ওই পাড়ে ট্রলার ভিড়িয়েছিলাম, বেরোনোর পরে আমরা সেখানে বিশ্রাম নিই, ওই হিজল গাছের নিচেই খাওয়া দাওয়া করি। তো ওরা আবার মুরগির মাংস খেয়েছিল। তো এখন মুরগির মাংস খাওয়ার পরে কি হয়েছে, একজনের ওই দাঁতে ওই মাংসের অংশ বিশেষ লেগেছিল। এখন সে কি করেছে, ওই হিজল গাছের একটা পাতা ছিঁড়েছে, পাতা ছিঁড়ে ওই বোটার অংশ থেকে পাতার যেই আর দুই পাশে দুই অংশ থাকে সেটা ছিঁড়ে ফেলেছে, এবং ওই মাঝখানে যেই মানে শিরদারের মতো একটা অংশ থাকে সেই জিনিসটা নিয়েছে। এটা দিয়ে সে টুথপিকের মতো মানে একটা দাঁত খোঁচানোর কাজ করার চেষ্টা করেছে। এখন ওই জিনিসটা তো একটু নরম, ওইটা দিয়ে তো আর টুথপিক বা দাঁত খোঁচানোর কাজ হয় না, মানে যতটুকু হয় তার মনের সান্ত্বনা যতটুকু সে করতে পারে আর কি, এটা করেছে। আর একজন আবার কি করেছে, ওই হিজল গাছের ওইখান থেকে একটা চিকন একটা শুকনো ছোট্ট একটু ডাল, মানে একদম চিকন একটা ডাল থাকে না গাছের ডালের কোনায় কোনায় এরকম থাকে আর কি, ওইরকম একটা হালকা করে ভেঙে নিয়ে সে কান খুঁচিয়েছে। তো এতটুকুই তারা করেছে, আর কিচ্ছু করেনি। তখন উপস্থিত সবাই বলে যে তোমরা তো এই যে কাজটা করছো না জানে করে ফেলছো, এই কাজটা তো করা ঠিক হয় নাই, এই গাছ নিয়ে তো অনেক কথা প্রচলিত আছে, এখানে তো কেউ পাতা টাতা ছেড়ে না, ওরকম ডাল টালও ভাঙে না। এখন কি করণীয়? এখন করণীয় তো একটাই, যে এই ধরনের কোনো সমস্যা যদি কেউ পড়ে এই হিজল গাছের এখানে তোমাকে দুধ ঢালতে হবে। আর এই গাছে যারা আছে তারা তো খুব রাগ করেছে নিশ্চয়ই, তো তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো এখন তারা কি করবে, বাধ্য হয়ে তারা স্থানীয় বাজার থেকে দুধ কিনে আনে এবং হিজল গাছের গোড়ায় ঢেলে, এবং তারা ক্ষমা চায় যে আসলে এই গাছে যারা আছেন আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো বুঝতে পারিনি যে এই গাছের কোনো ক্ষতি করা যাবে না, আপনারা এখানে থাকেন, তো এরকমটা আমরা আর কখনো করবো না, এটা আমাদের অন্যায় হয়েছে, না জেনে করে ফেলছি। তো এইভাবে তারা খুব অনুনয় বিনয় করতে থাকে, এবং অদ্ভুত ব্যাপার হলো তারা এরকম অনুনয় বিনয় করছে সকলের সামনেই। ওই যে যেই একটু অদূরে পানির তলায় ওই ট্রলারটি ডুবেছিল সেটি আস্তে 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 ভেসে উঠেছে। এটা অনেকেই দেখেছে, 2008 সালের একটি ঘটনা এটা। তো যাই হোক, এরকম একটি ঘটনা সকলের সামনে ঘটলো। এর ফলে কি হলো, ওই গাছের প্রতি, ওই গাছের যে অলৌকিক ক্ষমতা আছে, আসলে সবাই তো জানে না যে ওই গাছের নিজস্ব কোনো অলৌকিক ক্ষমতা থাকে না। ওই গাছে যদি কেউ বসবাস করে সে হয়তোবা তাদের ক্ষমতায় মানুষকে মানে প্রভাবিত করতে পারে। তো যাই হোক, এতে করে মানুষের বিশ্বাস আরো বেড়ে যায়। এখন এই যে গাছ নিয়ে যে এত কথা চারদিকে প্রচলিত আছে, বিভিন্ন অলৌকিক কথাবার্তা, ক্ষেত্র বিশেষে অনেক গুজবও প্রচলিত আছে। তো স্থানীয় একটা ছেলে, সে খুব ডানপিটে, দুষ্টু প্রকৃতির এবং খুব সাহসী, সেই সবের কিছু বিশ্বাস করে না। তো সে চ্যালেঞ্জ করে যে ওই হিজল গাছের ওইখানে কি আছে আমি দেখবো, কই এত লোকে এত কিছু দেখে, আমি তো কিছু দেখলাম না, আমি দেখব। বলা বাহুল্য, ওই হিজল গাছের কাছাকাছি একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে ওই এলাকার একজন চৌকিদার থাকে, সেই চৌকিদারের নাম হচ্ছে রেহাতুল্লাহ। তো এই রেহাতুল্লাহ ওইখানে আশেপাশে পাহারা দেয়, যার কারণে হিজল গাছের অদূরে স্থানীয় লোকজন তার একটি ঘর নির্মাণ করে দিয়েছে। রেহাতুল্লাহ এখনো জীবিত আছেন, এখন অবশ্য সে চৌকিদারি করেন না, বয়স হয়ে গিয়েছে, তো এখন আর সেভাবে কাজ করতে পারেন না। তো উনি ওই হিজল গাছ যেটা, ওই হিজল গাছের ওই আশেপাশে দিয়ে তো ডিউটি করেন, উনি নাকি ডিউটি করতে করতে রাতের বেলা হিজল গাছের কাছে গিয়েছেন, হঠাৎ করে দেখেন প্রকাণ্ড একটা সাপ, ইয়া মোটা, ওই যে আমরা অ্যানাকোন্ডা মুভি দেখেছি না, ওই রকম অ্যানাকোন্ডা আকৃতির একটা সাপ, কালো কুচকুচে দেখা যাচ্ছে রাতের বেলা ছাদের আলোতে, সেটি হিজল গাছের দিকে যাচ্ছে। আর আরো ভয়ানক ব্যাপার হলো, ওই সাপের মাথা নাকি 5 মাথাওয়ালা একটা সাপ, সেটা হিজল গাছের দিকে চলে গেল এবং মিলিয়ে গেল। তিনি ভয়ে একদম ঠায় দাঁড়িয়েছিলেন, উনি ভয়ে মানে সামনে পিছনে ডানে বামে কোনো দিকে যেতে পারছিলেন না, চুপ করে দাঁড়িয়েছিলেন। তো ওই রেহাতুল্লাহ দাদু যিনি, ইনি তো অনেক প্রবীণ একজন মানুষ, ওই হিজল গাছ সম্পর্কে তার অনেক জানাশোনা আছে, কিন্তু আপনারা প্রিয় লিসেনার্স কেউ যদি ওনার সাথে দেখা করেন, গিয়ে জিজ্ঞেস করেন, উনি কোনো কথাই বলতে চাইবেন না শুরুতে। হয়তোবা তাকে যদি আপনারা ভালো করে রিকোয়েস্ট করেন, অনুনয় বিনয় করেন, তখন হয়তো বা কিছু উনি বলতে পারেন। এমনিতে গেলে কিন্তু উনি বলবেন না না এসব কিছু না, আমি কিছু দেখি নাই বা আমি কিছু জানি না, এগুলা বলবে, যেটা হয় আর কি সচরাচর। তো যাই হোক, এই রেহাতুল্লাহ দাদুকে ওই লোকটা বলে যে
দাদু আমাকে দেখাইতে হবে। এখন সে তো রাজি হয় না, খুব করে ধরছে। এখন স্থানীয় ছেলে এত করে ধরছে, বলে আচ্ছা ঠিক আছে দেখাবো, অমাবস্যা রাতে দেখা যাবে। তখন অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করতে হবে। অল্প কিছুদিনের মধ্যে অমাবস্যার রাত চলে আসে। তো সেও যথারীতি রাতের বেলা ওই হিজল গাছের অদূরে ওই রেহাতুল্লাহ দাদুর বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে। রেহাতুল্লাহ দাদুও বের হন। তো রেহাতুল্লাহ দাদুর সাথে এসে যায়। এখন রেহাতুল্লাহ দাদু তাকে নিয়ে হিজল গাছের থেকে একটু দূরে একটা ঝোপের মধ্যে বসে। এখন ঝোপের মধ্যে বসেছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে যায়, কোনো কিছুই কিন্তু আর দেখে না। আর এদিকে কিন্তু মশার কামড় চলছেই। কতক্ষণ আর মশার কামড় সহ্য করা যায়? প্রচন্ড বিরক্ত হয় সেই ডানপিটে ছেলেটি। বলে, দূর দাদু, এগুলো এখানে কিছু নাই, এসব বোগাস, মানুষজন সব উল্টাপাল্টা কথা বলে, এগুলো সব মিথ্যা কথা। কালকে সকালেই আমি বলবো সবাইকে যে অনেকক্ষণ অপেক্ষা করছি, কিছু দেখিনি। ওইদিকে রেহাতুল্লাহ দাদু বলছে, আরে নাতি, অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, রাত তো এখনো বেশি গভীর হয়নি, অপেক্ষা করতে থাকো। তখন ধৈর্য নিয়ে ওই ছেলেটি রেহাতুল্লাহ দাদুর সাথে অপেক্ষা করতে থাকে। হঠাৎ করে ওই ছেলেটি অন্য জগতের নাকি দৃশ্য দেখতে থাকে। কি যে দেখেছে সে বলতে পারে না। সে ভয়ে মানে কাঁপতে থাকে, চোখ বড় বড় হয়ে যেতে থাকে, শরীর ঘামতে থাকে, এবং এমন ভাবে ঘামছিল মনে হচ্ছিল সে সদ্য পানির নিচ থেকে ডুব দিয়ে এসেছে। ওদিকে রেহাতুল্লাহ দাদু উনিও বুঝতে পারছিলেন বিষয়টা। তখন তিনি কি করেন, ওই ছেলেটির হাত ধরে টানতে টানতে ওই ঝোপ থেকে বের হয়ে ওই ঝোপের পেছন দিক দিয়ে তাকে নিয়ে যেতে থাকেন। কিন্তু ওই ছেলেটি ওই যে হিজল গাছের দিকে তাকিয়েই আছে, মানে ও ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে, কিন্তু ওই দাদু তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। ওই রেহাতুল্লাহ দাদুও কিছু দেখেছিলেন সেখানে। ওই ছেলেটি নাকি এখনো জীবিত আছে। কিন্তু সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে, ওই ছেলেটি ওই রাত্রে কি দেখেছিল সে কিছুই বলতে পারে না, এবং সে কিছু বলেও না। সে সেই কথা জিজ্ঞেস করতে গেলেই মানে তার শরীর নাকি প্রকম্পিত হয়, কেঁপে ওঠে, ভয় পায়। কিন্তু কি দেখেছে সেটা সে কাউকে বলেনি। এমনকি রেহাতুল্লাহ দাদুও কি দেখেছিল সেই ছেলেটি সেই বিষয়ে কিছু বলতে পারেন না। কিন্তু এটা সত্য, সে অত্যন্ত ভয়ানক কোনো কিছু দেখেছিলেন, এবং এতটুকু বলছে অন্য জগতের কিছু সে দেখেছিল, কিন্তু কি দেখেছিল সেটা কেউ জানে না। প্রিয় লিসেনার্স, ওই হিজল গাছকে ঘিরে আরো একটি কথা প্রচলিত আছে। অনেকেই নাকি দানবাকার একটা ঘোড়াকে দেখে। ঘোড়াটা নাকি আকাশ থেকে নেমে আসে, টকবক করে ছুটে চলে, ঘোড়ার পায়ের খুরের আওয়াজও নাকি পাওয়া যায়, এবং কারো কারো সাথে নাকি দূর থেকে ওই ঘোড়াটি দেখা হয়েছে। ঘোড়াটির চোখ লাল টকটকে, মনে হচ্ছে চোখ থেকে আগুন বের হচ্ছে। আর এই ঘোড়াটিকে নাকি অমাবস্যার রাত্রে ওই হিজল গাছের আশেপাশে দেখা যায়। আর ওই ভয়ানক সাপটি নাকি এত বড় ছিল, রেহাতুল্লাহ দাদু বলেছিলেন এটি যদি ফনা তোলে 5 মাথা নিয়ে, তাহলে সেটা 4-5 তলা বাড়ির উচ্চতার সমান হয়ে যাবে। মাটি থেকে তার ফনার উচ্চতাটা এইরকম হবে। প্রিয় লিসেনার্স, এই যে হিজল গাছ, এই হিজল গাছ কে দেখার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, যার কাছ থেকে এই সমিটুরা ঘটনাটি সংগ্রহ করেছিল। আর যিনি ঘটনাটি বলেছেন তিনি সঙ্গত কারণে তার নামটি বলতে যদিও বা চাননি, কিন্তু তিনি বলেছেন যে আমাদের টিম যদি সেখানে যেতে চায়, হিজল গাছটি দেখতে চায়, তিনি নিয়ে যাবেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা এবং আমাদের অবস্থানটা আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে, এই যে গাছকে কেন্দ্র করে বা কোনো একটা বিশেষ স্থানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে বিভিন্ন কথা বা ধারণা প্রচলিত আছে। আমরা ওই জায়গা বা গাছ বা এমন কোনো স্থানকে কিন্তু প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয়, আর আমরা সেটা করতে চাইও না। আমরা এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে অনেক কিছুর আসলে ব্যাখ্যা করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। আর অনেক কিছু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না হলেও ধর্মীয়ভাবে সেটা ব্যাখ্যা করা যায়। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এই ধরনের কিছু কিছু ঘটনার কথা জানতে পারি। ওই সময় আরবের যারা পৌত্তলিকরা ছিলেন তাদের কিছু কিছু গাছের প্রতি এরকম বিশ্বাস ছিল, এবং সত্যি সত্যি ওই গাছগুলোতে অনেক শক্তিশালী দানবাকৃতির
ভয়ঙ্কর জিনেরা বসবাস করত এবং তারা মানুষের উপকারও করত, আবার ওই গাছের ক্ষতি করলে অপকারও করত। তো ওইটার ট্র্যাডিশনটা কিন্তু এখনো রয়ে গেছে। এজন্য বলছি গাছের কোনো ক্ষমতা নাই। ওই গাছে যারা বসবাস করে তাদের ক্ষমতায় তারা কিছু ভেলকিবাজি মানুষকে দেখায়, মানুষের উপকার করে, অপকারও করে। আর চূড়ান্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় লিসেনার্স, এই যে এরকম গাছ, আমি কিছুদিন আগে আমার দাদাবাড়ির যে এলাকা, সেই এলাকাতে গিয়েছিলাম। সেখানকার একটা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। মাথা কাটা সাহেব তার একটা ব্যাপার। আর সে যে গাছটাতে থাকে এটা ছিল একটা পাকড় গাছ। ওই গাছটি মারা গিয়েছিল। পরবর্তী সেই গাছের কাঠ দিয়ে স্থানীয় মাদ্রাসায় বিভিন্ন কাজ করা হয়েছে, মাদ্রাসাটা নির্মাণের ব্যাপারে। তো এ ধরনের গাছ কিন্তু অনেক যতই পুরাতন হোক একটা সময় কিন্তু মারা যায়, তখন কিন্তু এই জিনিসগুলো আর থাকে না। এই গাছে থাকা এই ভয়ানক জিনগুলো অন্য জায়গায় চলে যায়। তাহলে আমরা বুঝতে পারছি সত্যি সত্যি গাছের কি কোনো ক্ষমতা রয়েছে? নিশ্চয়ই না। প্রিয় লিসেনার্স, আশা করছি হিজল গাছকে কেন্দ্র করে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি, এটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জয়রামবের গ্রামে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি সৌমিত রয় সংগ্রহ করেছেন তার বন্ধু মাহিদের কাছ থেকে, যার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গরিবেরচর ইউনিয়নে। ঘটনাটি শুনতে শুনতে আপনারা একদম গভীর রাতে কৃষি ক্ষেত যেগুলো রয়েছে সেইখানে নিজেদেরকে আবিষ্কার করবেন, অন্যরকমের এক অনুভূতি কাজ করবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। সময়টা ছিল 1980 সালের আশেপাশে কোনো একটি সময়ে। ওই সময়ে ওই গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি আসেনি। আর ওই সময়ে ওই গ্রামের প্রায় 99% লোকই কৃষির উপর নির্ভর করতেন। এখন তো অনেক লোক অন্য কিছু প্রফেশনে গিয়েছেন, কিন্তু ওই সময়টাতে প্রায় সকলেই কৃষির উপরে তারা নির্ভরশীল ছিলেন। আর যেহেতু প্রত্যেকের চলার অন্যতম মাধ্যম ছিল কৃষিকাজ, এই জন্য গ্রামে ওই চুরি চামারি হতো কিন্তু এই কৃষিজাত দ্রব্যই। কারো ক্ষেত থেকে ধান চুরি, মরিচ চুরি, বেগুন চুরি, পটল চুরি, এই জিনিসগুলো হরহামেশাই ছিল। আর এই কারণে লোকজন কি করত, ওই ক্ষেতের মধ্যে একটা মাচাল বানিয়ে সেখানে পাহারা দিত। দিনের বেলা তো পাহারা চলতোই, দিনের বেলা তো কাজ খেতে চলতো এবং সারা রাত কিন্তু পাহারা দিত। আবার সকালবেলা আসতো লোকজন। তো যেটা করতো সেটা হলো যে অনেক জায়গা মিলে একটা মাচাল, যে তারা ওই রাতের বেলা বিস্তীর্ণ এলাকা একটু দেখাশোনা করবে আর কি। প্রত্যেকের ক্ষেত তো ইন্ডিভিজুয়ালি আসলে পাহারা দেওয়াটা অনেক প্রত্যেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য সকলে মিলে নির্দিষ্ট কয়েকজনকে মোতায়েন করতো, যে তারা রাতের বেলা যেন এই এরিয়াটা তারা একটু দেখাশোনা করতে পারে, যাতে চোর না আসে। তো এইভাবেই ওই সময়টা চলতো আর কি। এখনো কিছু কিছু জায়গায় তো আমরা দেখতে পাই, যেমন লিচু বাগানে, আম বাগানে বা তরমুজ ক্ষেতে কিন্তু এখনো তরমুজ, বাঙি ক্ষেত, এগুলো এখনো কিন্তু এরকম পাহারা দেওয়া হয়। ওই সময়টা এটা আরো বেশি ছিল। আর এই ঘটনাটি মূলত একটি বাঙি ক্ষেতকে কেন্দ্র করে। বাঙি ক্ষেতকে কেন্দ্র করে যে ঘটনাটির শুরু হয়েছিল, এই ঘটনাটি মূলত যিনি প্রত্যক্ষ করেছিলেন, যার সামনে হয়েছিল, তার নাম হচ্ছে শফি চাচা, যিনি মাহিদেরই আপন চাচা হন। মাহিদের 4 জন চাচা রয়েছেন, এদের বেশ কয়েকজনই বিদেশে থাকতেন। আর এই শফি চাচা মূলত ক্ষেত খামার দেখাশোনা করতেন। তো এক রাতে উনি গিয়েছিলেন সেখানে, ওনার সাথে আরেকজন লোক ছিল। মানে যেই লোকটা ছিল, এই লোকটা কিন্তু টাকার বিনিময়ে তিনি পাহারা দিতে আসতেন আর কি। তো তাকে সাথে নিয়ে তিনি গিয়েছেন। ওই যে মাচালটা মাটি থেকে একটু উঁচু, একটা মই দিয়ে সেখানে ওঠার ব্যবস্থা করা হয়েছে। বেশি উঁচু করার কারণ হচ্ছে যাতে করে দূর পর্যন্ত চোখ যায় যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হাতে আবার টর্চ লাইট নিত। ওই সময় কিন্তু টর্চ লাইট ছিল ব্যাটারি চালিত। 5 ব্যাটারি টর্চ লাইট নিয়ে চারদিকে টর্চ লাইট ঘোরাতেন, দেখতেন যে কোনো মানুষ টানুষ আছে কিনা, কেউ চুরি করতে এসেছে কিনা। তো যাই হোক, ওনারা গিয়েছেন। শুরুর দিকে নাকি ওই যে এরিয়াটায় যেখানে ওনারা চাষাবাদ করতেন, দীর্ঘদিন যাবৎ কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয় তাদের সাথে ঘটেনি, সে রাতের বেলাই হোক আর দিনের বেলাই হোক। কিন্তু বেশ কিছু বছর পর রাতের বেলা হঠাৎ করে কারো হি 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 করে হাসির শব্দ তারা শুনতেন, বিকট হাসি। তারপরে ধুমধাম শব্দ হতো,
তারা যখন ওই মাচাল থেকে বাইরে বের হয়ে টর্চ জ্বালাতেন কাউকে দেখতেন না, তারা কখনো কাউকে দেখতে পাননি, খালি এই ধরনের ভয়ঙ্কর শব্দ, হাসির শব্দ এগুলো শুনেছেন। এক রাতে যেটা হয় সেটা হলো রাত আনুমানিক 2টা কি 2:30 বাজে। হঠাৎ করে মনে হচ্ছে মানে ভয়ঙ্কর বাতাস, কিন্তু বাতাসটা তাদের গায়ে লাগছে না, কিন্তু বাতাসের এক ধরনের শব্দ হয় না, প্রচন্ড শব্দ হয়, এই ধরনের শব্দ। তো তারা কি করেন, এটার উৎস কোথায় এটা দেখার জন্য ওই মাচাল থেকে বাইরে বের হন। বাইরে বের হওয়ার পর দেখেন দূরে, বাঙির ক্ষেত তো বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, তো দূরে মনে হচ্ছে কোনো একটা অবয়ব। তো ওনারা ওইটাতে কিসের অবয়ব এটা বুঝতে পারছিলেন না, কিন্তু বাতাসের ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। ওনারা ওই টর্চ জ্বালান, টর্চ জ্বালিয়ে যেটা দেখতে পান তাতে তারা রীতিমতো ভরকে যান। দেখেন যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ওখানে হচ্ছে। আমরা অনেক সময় যে টর্নেডো, সাইক্লোন দেখি না, যে একটা লেজের মতো প্যাচ লাগানো আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে, গোলাকৃতিতে সেটা ঘুরছে, ওইটার মধ্যে যদি কোনো কিছু পড়ে তাহলে কি অবস্থা হবে প্রিয় লিসেনার্স, ওটা তো আর হদিসই খুঁজে পাওয়া যাবে না। তো এই রকমের একটা ঘূর্ণিঝড় বা টর্নেডো এখানে হচ্ছে, এবং এই বাঙির ক্ষেত একদম তছনছ করে ফেলতেছে। পুরো বাঙির ক্ষেত মানে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গাছগুলো, লতাপাতার গাছগুলো মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাঙিগুলো ফেটে ফেটে দূরে গিয়ে পড়ছে। এটা ওনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই, টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছেন, চাঁদের আলো ছিল, এবং ওই টর্নেডোটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। এমত অবস্থায় যেটা হয় সেটা হলো তারা ভয়ে পরিমরি করে ওই মাচাল থেকে নামতে থাকেন। প্রথম জন তো ভয়ে উপর থেকে লাফি দিয়েছেন, আর দ্বিতীয় জন মানে শফি চাচা, তিনি ধীরে সুস্থেই নেমেছেন, কারণ তাড়াতাড়ি নামতে গেলে পড়ে যেতে পারেন এখান থেকে। নেমে ওনারা দিয়েছেন বাড়ির দিকে দৌড়। বাড়ির দিকে দৌড় দিয়ে কিছু সময়ের মধ্যে তারা বাড়িতে পৌঁছে যান। পৌঁছে যাওয়ার পর এই যে শফি চাচার বাবা মানে মাহিদের তিনি দাদা, তাকে ঘুম থেকে ডেকে তোলেন। এত রাত্রেবেলা তাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির সকলে উঠে যায়, বলে কি হয়েছে, তখন বলে এই ঘটনা। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়, তারাও চলে আসে। কিন্তু গভীর রাত্রে এই ধরনের ব্যাপার শোনার পর কারোরই সাহস হচ্ছিল না সেখানে গিয়ে ওই জিনিসটা দেখার। তখন মাহিদ দাদা বলেন যে এখন যাওয়া যাবে না কোনোভাবেই, সকালবেলা যাব। ফজরের আজানের পরপরই সকলে ফজরের নামাজ পড়ে ওই খেতে যান। খেতে যাওয়ার পর সবাই অবাক হয়ে যান, আরে একদম স্বাভাবিক সবকিছু, বরঞ্চ আগের রাতে ক্ষেতের গাছগুলো কেমন যেন এলোমেলো হয়েছিল, বা খেতে বেশ কিছু এলোমেলো ভাব ছিল। এখন মনে হচ্ছে এই ক্ষেতগুলো একদম গোছানো সবকিছু। এবং গত রাত্রে বাঙির যে অবস্থাটা ছিল, মানে অন্তত বিকেলবেলা বাঙি যতটুকু ছিল বা যেরকম মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে বাঙিগুলো দেখতে আরো সুন্দর লাগছে। এটা দেখে উপস্থিত সবাই খুব অবাক হন যে এটা কিভাবে সম্ভব। আর ওনারা যে দুজন রাতের বেলা এই দৃশ্য দেখেছিলেন তারাও তো অবাক যে এটা কিভাবে সম্ভব। আমরা নিজের চোখে দেখলাম যে এইভাবে তছনছ হয়ে যেতে সবকিছু, চোখের সামনে মনে হচ্ছে পুরো ক্ষেত একদম এলোমেলো হয়ে মানে বিধ্বস্ত অবস্থা। আরেকটু হলেই আমরাও ওই ঘূর্ণিপাকে পড়ে শেষ হয়ে যেতাম। কিন্তু এখন কি? আর এই তছনছ হয়ে যাওয়া বাঙির ক্ষেত এখন আগের থেকে আর গোছালো কেন মনে হচ্ছে? এইটার উত্তর আসলে পাওয়াটা খুবই মুশকিল। মাহিদের দাদা তখন বলেন যে এইখানে যে তুলা গাছটা রয়েছে, এই তুলা গাছের এদিক দিয়ে একটা ভয়ঙ্কর আকৃতির সাপ যায়, তোমরা মাঝে মাঝে সেটা দেখবা, কিন্তু কখনোই ওই সাপের গায়ে আঘাত করো না, ও কাউকে কোনো ক্ষতি করে না, এবং বহু বছরেও নাকি কাউকে কোনো ক্ষতি করেও নি। কিন্তু ওকে যদি তোমরা আঘাত করো তাহলে অনেক ক্ষতি হবে। ও পারতপক্ষে সকলের উপকার করার চেষ্টা করে। হতে পারে এটা ওরই একটা কাজ ছিল, সুতরাং এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ওই তুলা গাছের পাশ দিয়ে অনেকেই নাকি ওই সাপটিকে চলে যেতে দেখেছে, কিন্তু কেউ কখনো কিছু বলেনি। অনেকেই সেটা দেখেছে, এবং সর্বশেষ প্রায় 4-5 বছর আগেও ওই সাপটিকে দেখা গিয়েছে। প্রিয় লিসেনার্স, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই বাঙি ক্ষেতের অদ্ভুত এই ঘটনাটি। মধ্যরাতে হঠাৎ এই ধরনের মায়া ঘূর্ণি, এটা আসলে হতে পারে
এটা আসলে এই ঘটনা না জানলে বোঝাই বড় মুশকিল ছিল। আর কেনই বা ওই ক্ষেতটা ওই দুর্বিপাকের পরে আরো সুন্দর হয়ে গিয়েছিল, কি ছিল ওই মায়া ঘূর্ণির উদ্দেশ্য, তা কেউ জানতে পারেনি। হতে পারে এটার মাধ্যম দিয়ে মানুষের উপকার হয়েছে, তো অবশ্যই, কিন্তু কেনই বা এই মায়া ঘূর্ণির সৃষ্টি হয়েছিল এটা কিন্তু আজও অজানা। এটা কি আসলে জিনের কোনো কাজ নাকি আল্লাহ তাআলার কোনো একটা কুদরত, এটাও বোঝা বড় মুশকিল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ মাহিতকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর মাহিত কিন্তু এর আগেও বেশ কিছু ঘটনা আমাদেরকে দিয়েছিল, ছোট ছোট ঘটনা, খুবই ইউনিক ঘটনা। আপনারা এর আগেও মাহিদের ঘটনা আপনারা শুনেছেন, আশা করছি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, আর আজকের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল এপিসোডের দ্বিতীয় আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। আপনারা অনেকেই আমাদের কাছে বর্ষাকালের ঘটনা শুনতে চেয়েছিলেন। আসলে স্পেসিফিক ভাবে কোনো একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের জন্য সত্যি দুরূহ ব্যাপার। এই কারণে দুরূহ ব্যাপার বলছি, কারণ হচ্ছে যে যখন আপনারা নির্দিষ্ট করে বলেন যে জমিদার বাড়ির ঘটনা শুনতে চাই, তারপরে বামন জিনের ঘটনা শুনতে চাই, তারপর বহু পুরনো অত সালের একটি ঘটনা শুনতে চাই, আসলে ঘটনা আমরা তখনই আপনাদেরকে শোনাতে পারবো যখন আমরা ওই সম্পর্কিত ঘটনা সংগ্রহ করতে পারবো, বা যখন আমাদের হাতে আসবে, বা আপনারা যখন পাঠাবেন। তো আপনারা না পাঠালে কিন্তু আমরা সেই ধরনের ঘটনা প্রচার করাটা আমাদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার। কারণ আমরা আপনাদের সামনে সবসময় সত্য ভয়ের ঘটনা উপস্থাপন করার চেষ্টা করি, তবে এটা সত্য, আমরা সব ঘটনার সত্যতা মানে নির্ণয় করতে আমরা সক্ষম হই না, কারণ এটা একটা অসম্ভব ব্যাপার। আমরা বিশ্বাস করি যে আপনারা যে ঘটনাগুলো পাঠান সেই ঘটনাগুলো সত্য। যদি বলেন এই সত্যতার প্রমাণ কি, এটার একটা পরিষ্কার জবাব, এটার কোনো প্রমাণ আমরা দিতে পারবো না। এই কারণে প্রমাণ দিতে পারবো না। ধরুন যার সঙ্গে ঘটনা ঘটেছে তিনিও যদি বলেন হ্যাঁ আমার সাথেই ঘটেছে, এখন আমি যদি তাকে বলি প্রমাণ দেন, উনি কি প্রমাণ দিবেন? উনি কি আমার সামনে সেই ভয়ঙ্কর বিষয়টা উপস্থাপন করতে পারবেন, বা সেই ভয়ানক প্রাণীটা কি আমার সামনে উনি নিয়ে আসতে পারবেন? সেই প্রাণীটা বলবে হ্যাঁ আমি এটা ঘটিয়েছি, এটা কখনোই সম্ভব নয়। যার কারণে ভয়ের ঘটনার আসলে প্রমাণ দেয়া কখনোই সম্ভবপর হয় না কারো জন্যই, শুধু আমি না, কেউই এটা দিতে পারবে না। এটা বিভিন্ন বিষয় শুনে বুঝে সিদ্ধান্ত নিতে হয়। তো যাই হোক, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী বর্ষাকালের একটি ঘটনা সংগ্রহ করার চেষ্টা করেছিলাম এবং সেটাতে সৌমিত্র রায় সক্ষম হয়েছিলেন। আর এই ঘটনাটি মূলত বর্ষাকালের একটি ঘটনা। তবে বর্ষাকালের ঘটনা শুনেই আপনাদের মনে হয় এটি গ্রামের ঘটনা, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো। এটি গ্রামের ঘটনা না, এটা আমাদের রাজধানী শহর ঢাকার একটি ঘটনা, কিন্তু একটু গ্রাম সাইডেই বলতে হবে। চলুন শুনে আসি ঘটনাটির বিষয়বস্তু। এই ঘটনাটি মূলত ভয়ঙ্কর দুটো জিনকে কেন্দ্র করে ঘটেছিল বর্ষাকাল, যখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আর এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন দুজন ব্যক্তির কাছ থেকে। দুজন ব্যক্তি একই ধরনের ঘটনা বলেছেন, একই ঘটনা বলেছেন, কারণ ওই ঘটনাটা বেশ প্রচলিত একটি ঘটনা। যারা ঘটনা বলেছেন তাদের মধ্যে একজন হচ্ছে সৌমিত্র রায়ের বন্ধু, তার নাম হচ্ছে অমিত দাস, আর আরেকজন বড় ভাই সম্পর্কে এলাকার নাম হচ্ছে শান্ত। তো তাদের কাছে ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটির সময়কাল 1994 থেকে 98 সালের মধ্যবর্তী কোনো একটি সময়, খুব যে বেশি দিন আগের তা নয়। ঘটনার স্থান আমাদের এই রাজধানী শহর ঢাকার বাসাবোর সবুজবাগের রাজারবাগ নামক একটা এলাকা রয়েছে, এবং ওই এলাকার সাইডে বাইনা বাড়ি নামক একটা স্থান রয়েছে। তো ওইটা একটা রাস্তার আশেপাশে একসময় খুব ঝোপঝাড় ছিল, আর এখন অনেকটা পরিষ্কার হয়েছে এবং আশেপাশে ঘর বাড়িও হয়েছে। এই বাইনা বাড়ির ওই রাস্তার একটা সাইডেই, একটু সাইডে আর কি, এই শান্ত এবং অমিত দাস তাদের বাড়ি রয়েছে, ভিন্ন ভিন্ন জায়গায় যদিও। তো সময়টা ছিল বর্ষাকাল। স্থানীয় একজন লোক, ওনার বাড়ি এই রাজারবাগ এলাকাতে ছিল আর কি। উনি একজন নিম্ন আয়ের মানুষ ছিলেন, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ। তো উনি কি করেন, ওই বাইনা বাড়ির ওই রাস্তা দিয়ে উল্টো পাশে অন্যদিকে একটা বাজার রয়েছে, সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি বাজার সদাই করেন। এর মধ্যে একটা ইলিশ মাছ কিনেছিলেন তিনি।
তো ইলিশ মাছ কেনার পর সাথে সাথে বাড়িতে আসতে পারিনি, কারণ হলো বৃষ্টি শুরু হয়, যেহেতু বর্ষাকাল ছিল, ওনার কাছে ছাতাও ছিল না। তো উনি চিন্তা করলেন যে তাহলে একটু ওয়েট করি, বৃষ্টিটা কমুক। তো উনি একটি চায়ের দোকানে বসে অপেক্ষা করছিলেন, পরিচিত লোকজনও ছিল, চা খাচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা পার হয়ে গেছে, তখন বৃষ্টিটা কমে আসে, মানে হেঁটে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তখন সৃষ্টি হয়। উনি হাঁটা শুরু করেন। তো ওই বাইনাবাড়ির রাস্তা দিয়ে হাঁটছেন, তো ওই রাস্তার একটা জায়গায় বিশাল বড় একটি তাল গাছ ছিল, আর আশেপাশে তো ঝোপঝাড় ছিলই রাস্তার দুপাশে। তো উনি যখন ওই তাল গাছের কাছে এসেছেন, তো হঠাৎ করে খসখস শব্দ শুনতে পান, মনে হচ্ছে উপর দিক থেকে কোনো শব্দ হচ্ছে। উনি তাকিয়ে দেখেন ওই তাল গাছের মাথার উপর থেকে দুটো ছোট বাচ্চার মতো দুটো অবয়ব নেমে আসছে। যতই নেমে আসছে তাদের চেহারা এবং দেহ তার কাছে স্পষ্ট হচ্ছে। তিনি দেখছিলেন যে এই দুটো বাচ্চার মতো কিছু, এরা মাথা নিচ দিক দিয়ে মানে গাছ বেয়ে বেয়ে নেমে আসছে। সাধারণত মানুষ গাছে ওঠেও মাথা উপর দিক থাকে, আবার নামার সময়ও মাথা উপর দিক দিয়ে নামতে হয়, মাথা নিচ দিক দিয়ে কিন্তু নামতে পারে না। তো বিশেষ করে মানুষ, কাঠবিড়ালি বা অন্য কোনো প্রাণী হয়তো বা নামতে পারে, কিন্তু মানুষের পক্ষে কিন্তু সেটা নামা সম্ভব নয়। তিনি দেখতে পাচ্ছিলেন ওরকম দুটো জিনিস নেমে আসে। শুরুতে তিনি এটা কি মানুষ না অন্য কিছু উনি বুঝতে পারেন, তিনি দাঁড়িয়ে দেখছিলেন যে কি রে এই জিনিসটা। এই দুটো জিনিস নেমে যখন আসে তখন ওনার সামনে এসে দাঁড়ায়। উনি দেখে রীতিমতো ভয় পান। উনি দেখেন এই দুটো জিনিসের উচ্চতা খুব বড়, জোর 2 ফুট হবে। চেহারাটা, বডিটা বাচ্চাদের মতো হলেও চেহারাটা মোটেও বাচ্চাদের মতো না, পরিণত বয়স্ক মানুষের মতো, চোখ দুটো জল জল করছে, এবং দুটোর চেহারাই হুবহু একরকম, মানে একটা থেকে একটা আলাদা করা যায়, একদম কার্বন কপি দুইটা। খালি গায়ে ছোট্ট একটা মানে প্যান্টের মতো পরা, ঠিক প্যান্টও না, আমাদের বাচ্চারা যেভাবে প্যান্ট পরে বিষয়টা এরকমও নয়। বিষয়টা হলো যে কাপড় শরীরে পেঁচিয়ে রাখলে, নিচের অংশে পেঁচিয়ে রাখলে যেরকমটা হয় ঠিক তেমন আর কি। তো এইরকম কিছু একটা শরীরে পেঁচিয়ে রেখেছে নিচের অংশে। তো ওই লোককে দেখে ওরা বলছে, কি রে কই যাস? তখন ওই লোকটা সাহস সঞ্চয় করে বলছে যে বাড়িতে যাই, বাজার করছি, বাজার নিয়ে যাচ্ছি বাড়িতে। বলে যে তোদেরই ক্ষুধা লাগে, খালি আমাদের ক্ষুধা লাগে না? আমরা দুইজন এই গাছে থাকি, তুই মাছ নিয়ে যাচ্ছিস, সেই মাছটা আমাদেরকে দিয়ে যা, তোর ভালো হবে। এখন ওই যে ওই লোকটি কিন্তু জানতেন যে তাল গাছের এখানে মানে মাঝে মাঝে ভয়ানক ঘটনা ঘটে, এটা উনি মানে জানতেন, কিন্তু অনেকবারই আসা যাওয়া করেছেন রাতের বেলা একা একা, কিন্তু কখনো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। কিন্তু এখন তার সামনে এই দুইটা অবয়ব চলে এসেছে। উনি ভয় পাচ্ছিলেন, তারপরও উনি সাহস সঞ্চয় করে বলেন, বাবারে আমি গরিব মানুষ, একটা মাছ কিনছি আমার পরিবার পরিজনের জন্য, আমার বাচ্চা কাচ্চারা খাবে, আমার ওয়াইফ খাবে, অনেকদিন তারা ইলিশ মাছ খায় না, আর আমি এটা তোদের কেন দেব? ওরা দুজন বলতেছে আমাদেরকে দিয়ে যেতেই হবে, না নিয়ে আমাদেরকে যদি দিয়ে না যাস তাহলে তোর কিন্তু অনেক ক্ষতি হবে। উনিও নাসরবান্দা, ভয় পাচ্ছেন, কিন্তু তারপর উনি দেবেন না, কারণ ওনার পরিবার, সন্তান সন্ততির মুখে উনি ওনার কষ্টার্জিত অর্থ দিয়ে এই মাছটি তুলে দেবেন। এই যে আবেগ, ভালোবাসা, মায়া, এই মায়ায় ওই ভয়টা তুচ্ছ হয়ে যাচ্ছে। আসলে ওরা দুজন পথ আগলে ধরেছে, কিছুতেই মাছ না নিয়ে তাকে ছাড়বে না। ওরা বারবার বলছে মাছটা আমাদেরকে দিয়ে যা, নাহলে তোর ক্ষতি হবে, দিয়ে গেলে ভালো হবে। উনিও নাচরবান্দা, উনি বলছেন যে আমি তোদেরকে দেব না। একটা পর্যায়ে তিনি বলে ওঠেন, এই তোরা আমার কি করবি, বাটলু কোথাকার। মানে ও তো ছোট ছোট ছিল, বেটে বামন, তো এরকম বাটলু বলে গালু গালাজ করেন। উনি মূলত তাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলেন যে তিনি খুব সাহসী, তিনি তাদেরকে ভয় পাচ্ছেন না। উনি চিন্তা করেছেন যে তাদের সামনে নিজের সাহসিকতার প্রমাণ দিতে পারেন, তাহলে হয়তো বা ওরা চলে যাবে, ওদেরকে না দিয়েও এই মাছটা নিয়ে আমি খেতে পারবো। তো উনি কি করেন, যে পথসার সামনে থেকে এই বলে হাঁটা শুরু করেন। তখন ওদের মধ্যে থেকে একজন, সে ওই বাজারের ব্যাগের নিচে ঝুলে পড়ে, মানে বাজারের ব্যাগটা জড়িয়ে ধরে ঝুলে পড়েছে, না আমাদেরকে মাছ দিয়ে যেতেই হবে তোকে, আমরা ছাড়বো না। উনি ফিল করছিলেন যে এই যে একটা জিনিস এই বাজারের ব্যাগ ধরে ঝুলে পড়েছে, কিছুটা তো ওজন লাগার কথা, তাই না? যেহেতু একটা প্রাণী ঝুলে পড়েছে। উনি দেখছিলেন যে বাজারের ব্যাগের ওজনটা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, মনে হচ্ছে কোনো একটা বাতাস ঝুলে রয়েছে। আর আরেকটা, ওই যমজদের আরেকটা, সে এসে তার এক পা জড়িয়ে ধরেছে, বলছে যে মাছ দিয়ে যা।
তো উনি যে কাজটি করেন, পা এক ঝাড়া দেন, ওই ঝাড়া খাওয়ার সাথে সাথে ওই একটা বামন সে ছিটকে পড়ে, আবার ব্যাগ ধরে ঝাড়া দেন আর একটা বামন ছিটকে পড়ে। এরপর উনি দেন দৌড়, এক দৌড়ে উনি লোকালয়ে ঢুকে পড়েন। ওই দুটো জিনিসকে উনি আর দেখেননি। উনি বাড়িতে যান, এই বিষয়টা আর কাউকে বলেন না। বাড়িতে বললে বাড়ির লোকজন চিন্তা করবে, ভয় পাবে, এই চিন্তা করে উনি বিষয়টা বলেননি। ইলিশ মাছ রান্না হয়, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করার পর যথারীতি সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালবেলা উনি তো গরিব মানুষ ছিলেন, প্রতিদিন তাকে কাজে যেতে হতো। সকালবেলা তিনি কাজে যাবেন, তার স্ত্রী তাকে ডাকছেন। সাধারণত তিনি তার স্ত্রীর আগে ঘুম থেকে উঠতেন, কিন্তু তার স্ত্রী দেখতে পায় তার স্বামী ঘুম থেকে উঠছে না। তাকে ডাকাডাকি করে, ডাকাডাকি করার পর তার ঘুম ভাঙে। কিন্তু এই লোকটি এতটা অসুস্থতা বোধ করছিলেন যে কিছুতেই বিছানা থেকে উঠতে পারছিলেন না। তিনি বলছেন যে আমার শরীর খুব খারাপ, খুব দুর্বল লাগছে, আমার শরীরে শক্তি নাই, আমি বিছানা থেকে উঠতে পারছি না। তখন তার স্ত্রী তাকে মানে হাত দিয়ে ধরে উঠে বসান, কুলি টুলি করান। তার ক্ষুধা লাগছে, বলে আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। তখন তিনি যে নাস্তা তৈরি করেছিলেন সে নাস্তাটা নিয়ে আসেন, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে তিনি মানে ওয়াক করে ফেলে দেন। মানে উনি আর খেতেই পারছেন, গিলতেই পারছেন না। যেই খাবারই আনা হয় না কেন তিনি খেতে পারেন না। সব খাবার তার কাছে ভয়ঙ্কর মানে বিষাদ লাগছে। একমাত্র পানি ছাড়া উনি আর কিছুই খেতে পারছেন না। পানিও তার গলায় আটকে যাচ্ছে, এমন একটা অবস্থা। এখন কি হয়েছে হঠাৎ এরকম সমস্যা হলো কেন? তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা রাত্রেবেলাতে এই ঘটনা ঘটছে। তখন বলে, সর্বনাশ, তুমি করছো কি? তুমি জানো না যে ওই তাল গাছের ওখানে এরকম ভয়ানক ঘটনা ঘটে? ইলিশ মাছ আমরা খাইতাম না, কিন্তু এই ধরনের একটা ঝামেলা তুমি কেন করলা? তখন তাড়াতাড়ি করে একজন কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সব কথা শোনেন। শোনার পরে কবিরাজ ওই লোককে খুব বকাঝকা করেন যে তুমি এটা কি করলা? ওই তাল গাছে এক জোড়া মানে যমজ বামন থাকে, বহু বছর ধরে এখানে থাকে। ওরা মানুষকে খুব বেশি ক্ষতি না করলেও বিভিন্ন সময় মানুষকে ডিস্টার্ব করে, বিভিন্ন সময় মানুষদেরকে ভয় দেখায়। তবে খুব যে ক্ষতি করছে এরকম মানে নজির আমরা এখনো শুনিনি। ওরা যেহেতু ওটা চাচ্ছিল, তোমার উচিত ছিল সেটা দিয়ে দেয়া, আর তুমি তো ওটা দেওয়াই নাই, বরঞ্চ তুমি তাদেরকে আঘাত করেছো আর ওদেরকে গালিগালাজ করেছো তোমার ভাষ্য অনুযায়ী, যেটা ওদের নিশ্চয়ই মানে মাইন্ডে লেগেছে, যার কারণে এখন তো তোমার পিছনে লেগে গেছে, তোমার ক্ষতি করেছে। এখন আমি কি করতে পারি? আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। এখন আল্লাহ যদি তোমাকে সুস্থতা দান করেন তো ভালো। এখন কবিরাজ তার মতো করে ট্রিটমেন্ট করেন, কিন্তু ওই লোকটি কিছুই খেতে পারে না, পানিও খেতে পারছিল না ভালো করে। আর উনি তো আসলে অতটা এডুকেটেড ছিলেন না যে ভালো ডাক্তার দেখাবেন। আর এই বিষয়টা তো ডাক্তারি ব্যাপার ছিলও না, যেহেতু তিনি এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়েছিলেন, যার প্রেক্ষাপটে এটা হয়েছে। আরো কিছু কবিরাজ হুজুর দেখানো হয়, প্রত্যেকেই একই কথা বলেন এবং বলেন যে তোমার স্থায়ী ক্ষতি হয়ে গেছে, এটা তো আসলে সমাধান করা খুবই কঠিন একটা ব্যাপার। এভাবে 4-5 দিন যাওয়ার পর উনি খুব অসুস্থ হয়ে পড়েন, কারণ খাওয়া দাওয়া করতে পারছিলেন না উনি একদমই। এরপর তিনি মারা যান। আর এরপর যেটা হয়, ওনার পরিবার তো খুব অর্থ কষ্টে পড়েন, স্বাভাবিকভাবেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি ছিলেন। যাই হোক, ওনার পরিবারের লোকজন এখনো এই রাজারবাগ এলাকায় থাকেন বলে আমাদেরকে সৌমিত্র রয় জানিয়েছেন। আর এই কারণে মূলত তার নামটি আমরা প্রকাশ করতে পারলাম না। তবে এই যে শান্ত এবং অমিত দাস, তাদের বাড়ি কিন্তু ওই যে তালগাছ, ওই তালগাছের কাছাকাছি, মানে বাইনাবাড়ি এলাকার ওখানেই আর কি। তবে তালগাছটি কেটে ফেলা হয়েছে, এখন আর সেই তালগাছটি নেই। কিন্তু এই তালগাছ কেন্দ্রিক ঘটনা সেখানকার অনেকেই জানেন বলে সৌমিত্র রয় আমাদেরকে জানিয়েছেন। আর যেই রাত্রে ঘটনা ঘটেছিল ওই সময় তো বর্ষাকাল ছিল, আর হালকা বৃষ্টিও কিন্তু ছিল, যেমন এখন রয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। স্বাগতম প্রিয় লিসেনার্স সৌমিত্র রয়ের আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে সৌমিত্র রয়ের বন্ধু ফাহাদ ইসলামের সাথে। ফাহাদ ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলোয়ালপুর ইউনিয়নে। আর তিনি ফুপির বিয়েতে, মানে ওনার ফুপির বিয়েতে তখন ওখানে গিয়েছিলেন বেড়াতে। যেহেতু বিবাহের অনুষ্ঠান, সব আত্মীয় স্বজনরা এসেছে,
কাজিনরা এসেছে, আর উনি ওই সময় ছোট ছিলেন। তো রাতের বেলা এশার নামাজের পর, রাত 9টার পরে, তো ওনার আর এক কাজিনের সাথে চোর পুলিশ খেলছিলেন। আর এক কাজিন বলতে 2জন কাজিন আর উনি, মোট 3জন। তো ওনারা নিজেদের মধ্যে ফিক্সড করে নেন কে চোর হবে কে পুলিশ হবে। আমরাও ছোটবেলায় এরকম খেলেছি, হাইড অ্যান্ড সিক খেলা, যেটাকে বলে চোর পুলিশ খেলা, যে একজন পুলিশ হয়, সে পুলিশ সব চোরদেরকে খুঁজে বের করে। তো এরকম খেলা নিশ্চয়ই আপনারাও ছোটবেলায় খেলেছেন। তো ওনাদের মধ্যে একজন পুলিশ হয়, বাকি 2জন চোর হয়। তো চোরের মধ্যে এই ফাহাদ ইসলাম ছিল এবং তার আর এক কাজিন ছিল। এখন পুলিশ যিনি, তিনি একটি নির্দিষ্ট সময় বলে দেন, 2 মিনিট এর মধ্যে তোমরা পালাও, আমি খুঁজে বের করবো। তারাও একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেন যে এই রেঞ্জের মধ্যে তুমি পালাতে পারবে, এর বাইরে কিন্তু পালাতে পারবে না। তখন কি হয়, এই ফাহাদ ইসলাম এবং তার আর এক কাজিন, তারা ওই বাড়ি থেকে বের হয়ে মানে পালান আর কি। এখন ওই বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, আর বিয়ে উপলক্ষে অনেক মরিচবাতি সেখানে লাগানো হয়েছিল, চারদিকে আলোকিত ছিল। তারা পুকুর পার হয়ে উল্টো পাশে, ওখানে বেশ কয়েকটি কবর রয়েছে, তাদেরই পরিচিত জনদের কবর আর কি। আর ওই পুকুরের আর এক পাশে রায়তদের একটা বাড়ি আছে। রায়ত বলতে বোঝায় হচ্ছে প্রজা, মানে হচ্ছে ওই স্থানীয়ভাবে বোঝায় যাদের ঘর বাড়ি নাই, মানে যাদের নির্দিষ্ট কোনো ভূমি নাই। ধরেন যে কারো অনেক জমি আছে, সে ওই জমিতে কাউকে থাকতে দিল অস্থায়ীভাবে, তখন তাকে ওইখানকার স্থানীয় ভাষায় রায়ত বলা হয় আর কি। তো ওই জায়গায় রায়তদের একটা বাড়ি ছিল। তো ওনারা ওই পর্যন্ত গিয়েছেন, গিয়ে তখন লুকিয়েছেন। এখন অন্য যে পুলিশ হয়েছে, যে সে তো আসলে তাদেরকে খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ হয়ে গেছে, যখন ওরা দেখলো যে না খুঁজে পাচ্ছে না, তখন ওরা চিন্তা করলো যে আমরা চলে যাই। তারা রওনা দিয়ে দিল। তো রওনা দিয়েছে, ওই যে কবরস্থান, যেটা কয়েকটা কবর রয়েছে আর কি, ওই জায়গাটা পার হবে, হঠাৎ করে এই ফাহাদ ইসলাম এবং তার কাজিন 2জনই দেখছে একটা নীলাভ আলো, জোনাকির যে আলোটা হয় তার থেকেও বেশ বড় একটা আলো, একবার রাস্তার এই পাশে আর একবার ওই পাশে ছুটে চলছে। ওরা 2জন আসলে প্রথম দিকে বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কি। শুরুতে মনে করেছে যে কোনো এমনি আলো হবে হয়তো, কিন্তু আলোটা বেশ অদ্ভুত ছিল। মনে হচ্ছে আলোটা আস্তে 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 একটু করে 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 বড় হচ্ছে। তো এই যে রাস্তার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, মানে ওদেরকে রাস্তাটা ক্রস করতে দিচ্ছে না, ওরা দাঁড়িয়ে দেখছে সেটা। এই পর্যন্ত ভয়ের কিছু ছিল না, ওরা অবাক হয়ে দেখছিল, হয়তো বা কোনো আলোকিত কোনো পোকা টোকা হতেই পারে, এরকম আগে হয়তো ওরা কখনো দেখেনি, ওরা ছোট মানুষ, অবাক হয়ে দেখছে। কিন্তু এর পরে যেটা ঘটে, এটা দেখার জন্য ওরা প্রস্তুত ছিল না। এরপরে ওরা 2জনই দেখে বিশাল লম্বা একটা অবয়ব ওই ছোট্ট রাস্তার এক পাশে এক পা আর এক পাশে আর এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। অবয়বটা কিন্তু আকাশ সমান লম্বা, বিষয়টা এরকম ছিল না, এটা 40-50 হাত লম্বা ওদের ভাষ্য অনুযায়ী। তো এভাবে দাঁড়িয়ে আছে এবং রাস্তা দিয়ে যেতে গেলে তার পায়ের নিচ দিয়েই যেতে হবে। হঠাৎ করে এরকম বিভৎস এবং ভয়ানক এক দৃশ্য দেখে ওরা 2জনই প্রচন্ড ভয় পায় এবং ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দেয়, মানে তার পায়ের নিচ দিয়ে বাড়ির দিকে না, উল্টো দিকে দৌড় দেয়, কারণ ওই দিকেও তাদের এক আত্মীয় বাড়ি ছিল। 2জন দৌড় দেয়, কিন্তু দৌড় দেওয়ার সময় পেছন থেকে আসলে তেমন কোনো শব্দ বা ভয়ানক কোনো ব্যাপার কিন্তু ঘটেনি, বা সামনেও ওই অবয়বটি হঠাৎ করে দেখা দেয়নি। তারা ওই আত্মীয়র বাড়ির উঠোনে গিয়ে ধরাম করে পড়ে। তারপরে ওনারা তো তখনও ঘুমান নাই, তখন তো আর খুব বেশি রাতও না। ওদেরকে দেখে তো চিনে ফেলে, বলে যে কিরে বাবা তোরা এইভাবে আসছিস কেন, কোনো সমস্যা, ভয় পেয়েছিস নাকি? শুরুর দিকে 3-4 মিনিট ফাহাদ ইসলাম কোনো কথাই বলতে পারেননি। তার সাথে যে কাজিন ছিল তারও একই অবস্থা, কারণ ছোট মানুষ আসলে খুবই ভয় পেয়েছে। আর এরকম দৃশ্য দেখে তো বড় মানুষেরই ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড় হয়। কিছুক্ষণ পর যখন তারা স্বাভাবিক হয়, তখন তাদেরকে বলে তারা এই জিনিস দেখেছে। তখন ওরা বলে যে এই রাতের বেলা তোরা এই পথ দিয়ে আসছিস কেন, ওখানে তো অন্ধকার, ভয় তো হইতেই পারে, ভয়ের জিনিস তো দেখতেই পারিস, এইভাবে আসাটা উচিত হয় নাই, চল এগিয়ে দিয়ে আসি। তারপর ওনারা গিয়ে ওদের 2জনকে এগিয়ে দিয়ে আসে। তো এগিয়ে দেওয়ার সময় পথের ওই জায়গাটাতে, যেই জায়গাটা তারা ভয় পেয়েছিল আর কি, সেখানে দেখে কোনো কিছুই নাই, একদম সবকিছু স্বাভাবিক। এরপর থেকে মূলত এই যে ফাহাদ ইসলাম, ওনার সাথে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। সেটা হলো উনি ঘুমালে মনে হতো কেউ ওনাকে কোলে তুলে নিয়ে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, উনি নিচে পড়ে যাচ্ছেন।
ধর্মর করে উঠে বসতেন, আর প্রায়শই ওনাকে বোবায় ধরার রোগ পেয়ে বসে। এরপর উনি স্বপ্নে দেখেন একটা বিশাল ভয়ানক গরু তাকে ধাওয়া করছে, তিনি দৌড়াচ্ছেন, তাকে প্রায় ধরে ফেলছে, উনি পড়ে যাচ্ছেন, তার বুকের উপর সওয়ার হয়ে বসছে, আবার ছেড়ে দিচ্ছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ স্বপ্ন তিনি দেখতেন এবং দেখে জেগে উঠতেন, চিৎকার চেঁচামেচি করতেন, কান্নাকাটি করতেন, ঘুমের ঘোরে অনেক আবল তাবল কথা বলতেন। এদিকে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, লেখাপড়ায় অমনোযোগী। শুরুর দিকে ওনার পিতামাতা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু পরে তাদের নজরে পড়ে যায় যে ফাহাদ ইসলাম সে অমনোযোগী হয়ে গেছে, উদাসী ভাব চলে আসছে, কারোর সাথে কথা বলে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এমত অবস্থায় তাকে প্রথমে ডাক্তারের কাছে নেওয়া হলেও ডাক্তার স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট করে কোনো রোগ ধরতে পারে না এবং এমনি ওষুধ দেয়, কিন্তু তাতে কোনো যখন ফল হয় না তখন একজন হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুর তাকে দেখেন, হুজুর তাকে দেখার পর তাকে রেগুলার একটা সময় নিয়ে, সপ্তাহখানেক সময় নিয়ে ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন, এবং এই রুকিয়ার মাধ্যম দিয়ে ফাহাদ ইসলাম সুস্থ হয়ে যান এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ওনার সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। মূলত ব্যাপারটা হয়েছিল যে ওই রাস্তায় তারা যখন এসেছিল, ছোট মানুষ দুজন, ওই রাস্তাতে একটা জিন থাকতো, মূলত তার চলার পথেই তারা বাধা হয়ে এসেছিল, আর এই কারণেই মূলত সে ক্ষিপ্ত হয়ে ভয় দেখিয়েছিল। আর এই ভয়টা আসলে ব্যাপারটা হয়েছিল কি, যে অনেক সময় জিনেরা যখন কারো দিকে নজর দেয়, বদ নজর দেয়, সেটারও কিন্তু একটা প্রভাব থেকে যায়। মানুষ যেমন কারো সরাসরি ক্ষতি না করলেও তার বদ নজরে মানুষের ক্ষতি হয়, ঠিক তেমনি জিনেদেরও একই অবস্থা, তারাও মানুষের উপর বদ নজর দেয় এবং বদ নজর দিলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। যার ফলে যেটা হয়েছিল যে খুব সহজেই আল্লাহর অশেষ রহমতে এই জিনের বদ নজরের হাত থেকে ফাহাদ ইসলাম মুক্তি পেয়েছিলেন। জিনটি যে তাকে পজেসড করে রেখেছিল বিষয়টা এরকম নয়। প্রিয় লিসেনার্স, এরকম কিন্তু চলার পথে শুধু মানুষের দ্বারাই যে আমরা বদ নজরের শিকার হব তা নয়, জিনেদের দ্বারাও বদ নজরের শিকার হতে পারি। এখন এই বদ নজর থেকে বাঁচারও উপায় রয়েছে। রেগুলার বেশ কিছু দোয়া পড়ে শরীরে ফু দেয়া, যেমন সূরা ফালাক এবং নাস আমরা যদি প্রতি ফরজ নামাজের পর আমরা শরীরে ফু দেই, একবার করে পড়ে, এবং ফজর এবং মাগরিবের পর 3 বার করে পড়ে শরীরে ফু দেই, তাহলে ইনশাল্লাহ এই ধরনের বদনজর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। খুব বেশি সাহসী ভাব আমাদের দেখালে চলবে না। আল্লাহ তাআলা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমরা যদি এমন কোনো কাজ করে ফেলি যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার জিম্মা থেকে আমাদেরকে মুক্তি দান করে ফেলেন, চিন্তা করুন একবার যে আল্লাহ তাআলার জিম্মায় আমরা রয়েছি, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তিনি যদি তার জিম্মা থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে আমাদের অবস্থাটা কি হয়ে যাবে? তখন তো সারা পৃথিবীর যত খারাপ জিনিস রয়েছে সেগুলো আমাদের উপর আছড়ে পড়বে। এই জন্য কোরআন এবং সুন্নায় যে বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে সরে থাকতে বলা হয়েছে, সেই বিষয়গুলো থেকে আমরা ইনশাল্লাহ যদি দূরে সরে থাকি, তাহলে আমরা আল্লাহ তাআলার জিম্মাদারিত্বে থাকতে পারবো। তাহলে এই ধরনের কোনো কিছু আমাদের বদনজরও দিতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি থেকে আমরা যতটুকু ভয় পেয়েছি তার থেকে বেশি হয়তোবা আমরা শিক্ষণীয় কোনো ব্যাপার জানতে পেরেছি। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগতম। লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি বলার আগে একাধিকবার ক্রস চেক করার চেষ্টা করেছি, কারণ ঘটনাটি যখন রেকর্ড আকারে আমার কাছে আসে, সৌমিত্র রয় একটা ইন্টারভিউ নিয়েছিলেন জুবায়ের হাসান রাতুল নামে একটা ছেলেটি ছোট, ক্লাস 9-এ পড়ে মাত্র। তো বেশ এলোমেলো কথা এই কারণে, ছোট মানুষ তো ওইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, বেশ এলোমেলো হচ্ছিল কথাগুলো, আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, কারণ বিষয়টা খুব রহস্যজনক একটা ব্যাপার, তো এটা আপনাদের সামনে এভাবে গুছিয়ে উপস্থাপন করাটা আমার জন্য একটু কঠিন ছিল, এই জন্য বারবার ক্রস চেক করতে হচ্ছিল। আর বিষয়টি অনেকটা অবিশ্বাস্য বলা চলে, কিন্তু যেহেতু অনেক মানুষ সেটা সাক্ষী রয়েছে, যার কারণে আমি বারবার সৌমিত্র রয়কে জানাচ্ছিলাম যে আপনি আরেকটু জেনে আমাকে জানান বিষয়টা। তো উনিও বারবার জেনে জানাচ্ছিল আমার কাছে। তো আমি মোটামুটি পুরোপুরি অবগত হওয়ার পর আমি যেভাবে বুঝতে পেরেছি সেভাবে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করছি। আবার বলছি, এই বিষয়টি রহস্যময় একটি জিনিস,
এবং এমন হতে পারে এই বিষয়টি এখনো চলছে, আপনারা যারা লিসেনাররা আছেন তাদের কোনো এলাকায় এটি ঘটছে, হয়তোবা আপনারা এটা জানতে পারবেন বা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন আপনাদের আশেপাশে ওই জিনিসটি হচ্ছে কিনা। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনায় যাই। 2015 সাল, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের উত্তর খানপাড়া গ্রাম। এই গ্রামেই এই জুবায়ের হাসান রাতুলের বাড়ি। তো যত ছোট মানুষ ওর, আর ওই সময় তো আরো ছোট ছিল, এখন 2023 সালে সে ক্লাস 9-এ পড়ে, আর 2015 সাল এই সময় তো সে আরো ছোট ছিল, বুঝতেই পারছেন। তো ওইখানে আর একটা গ্রাম রয়েছে, এটাকে বলা হলো সর্দারপাড়া গ্রাম। ওই সর্দারপাড়া গ্রামে একজন মহিলা বাস করতেন। ওই মহিলাটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। হঠাৎ করে তার মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয়, যেমন তিনি সাদা কাপড় পরিধান করতেন, হাতে এক ধরনের স্টিলের বালা পরতেন, মোটা মোটা বালা পরতেন, মানে তার জীবনযাপনে অনেকটা পরিবর্তন হঠাৎ করে চলে আসে। আর এই মহিলাটি এই জুবায়ের হাসান রাতুলের যিনি দাদি, তার কাছে আসতেন। জুবায়ের হাসান রাতুলের দাদি যথেষ্ট পরহেজগার একজন মানুষ ছিলেন, ধর্মপরায়ণ একজন মহিলা। উনি এখনো জীবিত আছেন, তবে প্যারালাইজড হয়ে আছেন, উনি কথা বলতে পারেন না এখন আর কি। তো উনি যেটি করতেন সেটা হলো, মাঝে মাঝে যখন ওই মহিলাটি নাকি তার কাছে আসতেন, এসে বলতেন যে আমাকে একটা দোয়া লিখে দেন, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস বা বিভিন্ন দোয়া লিখে দেন। তো এই দোয়াটা লেখার জন্য আসতেন আর কি তার কাছে। তো উনিও সরল বিশ্বাসে উপকার হবে মনে করে লিখে দিতেন। কথিত আছে যে এই দোয়াগুলো ওনার কাছ থেকে লিখে নিয়ে ওই মহিলাটি কালো জাদু করত। কিন্তু এই বিষয়টা জাস্ট মানে মানুষের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু প্রমাণ নাই। আর এটা অনেক পরে বুঝতে পেরেছিল। যদি জানতেন যে সে আসলে কালো জাদু করছে, তাহলে তো আর রাতুলের দাদি এই জিনিসটা তাকে দিতেন না। এখন বিষয় যেটি শুরু হয় সেটি হলো, এই মহিলাটি যখন নাকি এই উত্তর খানপাড়া গ্রামে আসতেন, তখন রহস্যময় আরো একটা জিনিসের আবির্ভাব হতো সেই গ্রামে, আর সেটি হচ্ছে ছালা পাগল। ছালা পাগল নামটি এই কারণে করা হয়েছে, একটি মানুষের অবয়ব যার আপাদমস্তক ছালা দিয়ে ঢাকা, তার মাথায় এক ধরনের মুখোশ পরা, চোখের সামনে দুটো ফুটো করা, জাস্ট চোখ দুটো মানে দেখা যায় এমন একটা ভাব, ওটা দিয়েছে বাইরে দেখছে, কিন্তু তার চোখ দুটো বাইরের কেউ দেখতো না। ওই ছালার ভেতরে যিনি আছেন সে কি পুরুষ না মহিলা এটাও কেউ দেখতে পায়নি কখনো। ছালার দিয়েই মানে ছালার জামা, ছালার পাজামা, ছালার জুতো, ছালার মুখোশ, সবকিছু ছালার। এই জন্য লোকজন নাম দিয়েছিল ছালা পাগল। কিন্তু ছালা পাগল এমন ছিল না যে সবসময় রাস্তা দিয়ে হেঁটে বেড়াতো, সবসময় তাকে দেখা যেত, বিষয়টা এরকম না। হঠাৎ হঠাৎ তাকে দেখা যেত। আর ছালা পাগল সে তখনই আবির্ভূত হতো যখন সর্দারপাড়ার ওই মহিলা যখন এই উত্তর খানপাড়াতে আসতো, তখন উত্তর খানপাড়াতে ওই ছালা পাগলকে দেখা যেত। এমনই একটি অদ্ভুত ঘটনা রাতুল আমাদেরকে বলেছেন। রাতুল নিজেই সেই ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন। ছোট মানুষ, 2017 সালে এটি ঘটেছিল। এই ছালা পাগল নাকি হঠাৎ হঠাৎ করে শুধু বাচ্চাদেরকে ভয় দেখাতো। বাচ্চারা খেলছে, হঠাৎ করে সেখানে আবির্ভাব হতো, আর বাচ্চারা বলতো এই ছালা পাগল আসছে, এইটা বলে যে যার মতো পরিমরি করে দৌড়। এমন একটি ঘটনা ঘটে 2017 সালের এক বিকেলে। রাতুল তার বন্ধুদের সাথে খেলছিল, হঠাৎ করে সে শুনতে পায় ছালা পাগল আসছে। সে তাকিয়ে দেখে সত্যি সেই ছালা পাগল। এখন ছালা পাগলকে দেখে ওর বন্ধুরা তো যে যেদিকে পেরেছে দৌড় দিয়েছে। এখন রাতুল তো দৌড় দিয়েছে, এখনো লুকানোর জায়গা পাচ্ছিল না। পাশে একটি পাটের ক্ষেত ছিল আর কি, সে পাট গাছের মধ্যে লুকিয়েছে। ওই লুকিয়ে সে ছালা পাগলকে দেখছে। সে দেখতে পাচ্ছে একটি ভয়ানক ব্যাপার, সেটি হলো ছালা পাগল একটা জায়গায় রয়েছে, চোখের পলকে অনেক দূরে আর একটা জায়গায় চলে যাচ্ছে, আবার চোখের পলকে আর একটা জায়গায় চলে যাচ্ছে। রাতুল এই দৃশ্যটা দেখতে পায়, যেটাকে আমরা সায়েন্সের ভাষায় টেলিপোর্টেশন বলি। এভাবে এত দ্রুত ছালা পাগল সে মুভ করছে। রাতুল এটা দেখে এত ভয় পেয়েছিল, সে মানে হাঁটার শক্তিটা ছিল না। তারপর অনেক কষ্ট করে পাশে একটি বাড়িতে যায়, সেখানকার লোকজন তাকে বাড়িতে দিয়ে যায়। ছালা পাগল শুধু বাচ্চাদেরকে ভয় দেখানোর চেষ্টা করত। প্রিয় লিসেনার্স, এবার আরো একটি ব্যাপার বলি, সেটা হলো যে এই ছালা পাগলটা আসলে কে ছিল।
গ্রামের লোকজন অনেক চেষ্টা করেছে তার চেহারা দেখার জন্য, কিন্তু কোনোভাবেই দেখতে পারেনি, কারণ তাকে তো সবসময় এক জায়গায় দেখা যেত না, হঠাৎ করে দেখা যেত, হঠাৎ করেই নাই। তবে হ্যাঁ, যখন সর্দারপাড়া গ্রামের ওই মহিলা এই উত্তর খানপাড়া গ্রামে আসতেন, তখনই নাকি ওই ছালা পাগলকে দেখা যেত। মানুষ বিভিন্ন রকম কথা বলে, যেমন অনেকে বলে এই ছালা পাগল এবং ওই মহিলা একই ব্যক্তি। ওই মহিলা হয়তোবা এই ছালার ড্রেস পরে মানুষদেরকে ভয় দেখায়, এটা একটা মানে মন্তব্য মানুষের। আবার কেউ কেউ বলেন না, এই দুইটা ভিন্ন ব্যক্তি, যেহেতু ওই মহিলা উইচক্রাফট বা ডাইন বিদ্যা শিখছিল বা সেটাতে সে পারদর্শী হচ্ছিল, এই কারণে তার সাথে একটি ভয়ঙ্কর জিন ছিল। এই জিনটি এই ছালায় আবৃত হয়ে হঠাৎ করে মানুষের সামনে দেখা দিত। তা না হলে তো কোনো মানুষের পক্ষে এইভাবে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব হতো না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে আবির্ভাব হয় মাঠের মধ্যে, হঠাৎ করে চোখের পলকে একটা মানুষ কিভাবে আবির্ভূত হবে? এটা তো কোনো জিন ছাড়া সম্ভব নয়। আর ওই মহিলা যখন ওই গ্রামে আসতো, তখনই শুধু ওই ছালা পাগলকে দেখা যেত। তার মানে হচ্ছে এই মহিলার সাথে একটা সম্পর্ক রয়েছে, তারপরে মহিলা আসছে হয়তো বা কোনো ড্রেস চেঞ্জ করে আবার এই ধরনের কার্যকলাপ করছে, এটা হতে পারে। আবার অনেকে ধারণা করে না, এই দুইটা ভিন্ন ব্যক্তি, ওইটা হলো জিন আর এটা মানুষ, এই দুজনের সাথে একটা চুক্তি হয়েছে, যার ফলে সে আবির্ভূত হলে ওইটাও আসে। কিন্তু আরো একটি রহস্যময় ব্যাপার ঘটে, যেটা আমাদের মনের মধ্যে আরো একটি প্রশ্ন ছুড়ে দেয়, যেটার কোনো সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। সেটি হচ্ছে যে ওই গ্রামের কিছু লোক কিছু কাজ করতে আশেপাশের একটি জঙ্গলের দিকে যায়, মানে ঝোপঝাড় আর কি। তো সেখানে গিয়ে তারা একটি জিনিস দেখতে পায় একটি গাছের ডালের উপরে ছালা পাগলের যে ড্রেসটা, বাহ্যিক যে ড্রেসটা, সেই ড্রেসটি শুকাতে দেয়া আছে, মানে বাতাসে বা রোদে সেটা শুকানোর জন্য ওই ডালের উপর মেলে দেওয়া হয়েছে। তারা যখনই ওটা দেখেছে, ওখান থেকে দৌড় দিয়ে চলে আসে। তার মানে এই ড্রেসটি যিনি পরেছিলেন তিনি কি মানুষ না অন্য কিছু? কেনই বা ওই ড্রেসটি ধুয়ে শুকাতে দিয়েছিলেন? কেনই বা জঙ্গলের মধ্যেই একটি ডালের উপরে ওই ড্রেসটি শুকাতে দেওয়া হয়েছে? এইটা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত ছিল। তো এই ছালা পাগলটা কে, এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের অন্ত ছিল না। এই রহস্যের সমাধান কিভাবে হবে? যেহেতু ওই মহিলাটি আসার পরেই ওই ছালা পাগলের আসার খবর শোনা যেত, এই জন্য সবাই যেহেতু ধারণা করেছিল ওই মহিলার সাথে ছালা পাগলের সম্পর্ক আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর ওই মহিলা দিতে পারবেন। কিন্তু ওই মহিলা কারোর সাথে কথা বলতো না, শুধু এই রাতুলের দাদির কাছে এসে কিছু দোয়া নিয়ে যেত। তো একবার রাতুলের দাদি আর কি, এই মহিলার কাছে জিজ্ঞেস করেছিলেন এই ছালা পাগলের বাড়ি কোথায়। সে কিছুতেই কথা বলে না। অনেক চাপাচাপি করার পরে শুধু একটি কথা বলেছিল, সেটি হলো ওই ছালা পাগলের বাড়ি নাকি ওই সর্দারপাড়া গ্রামেই। কিন্তু সর্দারপাড়া গ্রামে যদি ওই ছালা পাগলের বাড়ি হবেই, তাহলে ছালা পাগলকে ওই সর্দারপাড়া গ্রামের কেউ দেখে না কেন? তাহলে তো কারো না কারো দেখার কথা, ওই ড্রেস পরে সে বাড়ি থেকে বের হচ্ছে বা ঢুকছে, কিন্তু কই, এরকম তো কেউ দেখে না। আসলে এই একটি কথাই ওই মহিলা শুধু ওই ছালা পাগল সম্পর্কে বলেছিলেন। তার মানে হচ্ছে ছালা পাগল সম্পর্কে ওই মহিলা খুব ভালো করেই জানতেন। 2015 থেকে 2021 সাল পর্যন্ত ওই মহিলা রাতুলের দাদির কাছে আসতেন। এরপরে হঠাৎ করেই ওই মহিলা হারিয়ে যায়, কোথায় গিয়েছে কেউ জানে না। এরপর থেকে ওই ছালা পাগলকেও আর দেখা যায় না। কিন্তু ছালা পাগল আসলে কোথায় আছে, কেমন আছে? ওই মহিলাটি বা কোথায়? 2021 সালের পর হঠাৎ করে ওই মহিলাটি কোথায় চলে গেলেন? কেউ কেউ বলেন ওই মহিলাটি মারা গিয়েছেন, কিন্তু সর্দারপাড়া গ্রামে কিন্তু ওই মহিলাটি আর নেই 2021 সালের পরে। মারা যদি গিয়েই থাকেন, তাহলে তার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য কেউ দিতে পারছে না কেন? শুধু অনুমানের ভিত্তিতে বলছে। এতটুকু শোনা গিয়েছে যে রাতের বেলা কখনো কখনো সাদা কাপড় পরা ওই মহিলাটিকে নাকি গ্রামে দেখা গিয়েছে, কিন্তু এই তথ্যেরও ওইভাবে সত্যতা নিশ্চিত করা যায় না। কিন্তু প্রিয় লিসেনার্স, আসলেই এই রহস্যময় যেই ব্যাপারটি, এই ছালা পাগলের যে ব্যাপারটি, রহস্যময় ছালা পাগল, এটা আসলে কে ছিল? ওই ছালার ভেতরে কোনো মানুষ ছিল নাকি সুপার ন্যাচারাল কোনো এন্টিটি ছিল, যেটা দিনের বেলাতে মানুষের সামনে হাজির হতো? এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ এক রহস্যাবৃত বিষয়।
কেননা দিনের আলোতে জিনেরা কিন্তু হাজির হতে পারে না, সূর্যের আলো তাদের গায়ে লাগলে তাদের মৃত্যু ঘটে, যদি মানুষের সামনে তারা সশরীরে হাজির হতে চায় সেক্ষেত্রে। কিন্তু তাহলে ওর ভিতরে কি কোনো মানুষ ছিল না অন্য কোনো কিছু ছিল? এই বিষয়টি আজও এক অমীমাংসিত রহস্য। রাতুল এটাও জানিয়েছে সে মোট 3 বার এই ছালা পাগলের দর্শন পেয়েছে, তবে এর মধ্যে একবার সে সরাসরি দেখেছে, আর একবার চোখের এক পাশে দেখেছে। সে খেলছিল, হঠাৎ করে বাচ্চারা বলে ওঠেই ছালা পাগল আসছে। তখন সে এক পাশে ছালা পাগলের উপস্থিতি সে টের পেয়েছে। অনেক সময় আমরা সামনের দিকে তাকিয়ে থাকলেও আশেপাশে কোনো লোক হেঁটে গেলে সেটা বুঝতে পারি, ঠিক তেমন ভাবে। আর একবার হঠাৎ করে খেলার সময় বলা হয়েছে যে ছালা পাগল আসছে, তখন কোন দিকে ছালা পাগল এটা সে আর দেখার চেষ্টা করেনি, সে দিয়েছে দৌড়। এইভাবে 3 বার ছালা পাগলের বিষয়ে তার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু 2021 সালের পর কেউ ওই মহিলা বা ছালা পাগলকে দেখেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার যেই জানতে চাওয়া সেটা হলো, আপনাদের আশেপাশে কোথাও কি এই ছালা পাগলের দর্শন আপনারা পেয়েছেন? কোথাও কি দেখেছেন এমন কোনো ব্যক্তিকে এবং এমন কোনো মহিলাকে, যেই মহিলা যদি কোথাও আসে তারপরেই এই রহস্যময় ছালা পাগলকে দেখা যায়? আসলে কি এই বিষয়টি এখনো ঘটে চলছে? আমার তো মনে হয় 2021 সালের পর 2023 সাল চলছে, খুব বেশি দিন তো হয়নি, হয়তোবা বাংলাদেশের কোনো এক প্রান্তে এটি ঘটে চলছে। আপনারা হয়তোবা বলতে পারবেন। আমাদের আজকের এই রহস্যময় বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার পর আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। যদি কেউ জানেন আমাদেরকে জানাবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন।